ভাইয়া, আপনার এই নাম্বারে আমার 20 টাকা চলে গেছে। প্লিজ প্লিজ, আমার এখনই খুবই দরকার, যদি দিয়ে দিতেন। কাব্য নিজের ফোনটা হাতে তুলে নিয়ে অনেকটা অবাক হয়ে গেল। তার ফোনে এই মেসেজটা দেখে একটা অপরিচিত নাম্বার থেকে এই মেসেজটা এসেছে, সাথে এত মিসড কল। অবশ্য 1 ঘন্টা আগে মেসেজ আর কল এসেছিল, তখন কাব্য বোর্ড মিটিংয়ে ছিল। কাব্য মনে মনে হাসলো, এমন কেউ করে 20 টাকার জন্য? নিশ্চয়ই কোনো বাচ্চা হবে। কাব্য অপরিচিত নাম্বারটাও ফোন দিল। রিং হওয়ার সাথে সাথে ফোনটা কেউ রিসিভ করলো, জানি কেউ অধীর আগ্রহ নিয়ে বসেছিল এই ফোনের অপেক্ষায়। কাব্য হ্যালো বলার আগেই অপর পাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। তার কণ্ঠের সুরটা এত শ্রুতি মধুর যে কেউই তার কথা শুনে না দেখে প্রেমে পড়ে যাবে। মেয়েটি অনেকক্ষণ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে, কিন্তু কাব্যর কোনো রেসপন্স পাচ্ছে না। এই প্রথম কোনো মেয়ের কিছু একটা তার ভালো লাগলো। জি বলুন। আসলে ভাইয়া, আপনার ফোনে না আমার 20 টাকা চলে গেছে। আমার এক্ষুনি খুবই দরকার টাকাটা, যদি ফেরত বলতে লোড দিয়ে দিতেন। জি, 20 টাকা লোড দেওয়া আমার কাছে কোনো বড় কথা না, কিন্তু আপনি মাত্র 20 টাকার জন্য একটা অজানা নাম্বারে মিস কল দিয়েছেন এতবার। মাত্র? আপনার কাছে মাত্র হয়েছে? আপনি জানেন 20 টাকা দিয়ে কি কি হয়? না, জানি না কি কি হয়, বলুন তো। ফেসবুক এমবির প্যাক কিনা যায়, আর 25 মিনিটও তো কেনা যায়। ও আচ্ছা আচ্ছা, আপনার 20 টাকা এত জরুরি? এই কিছুক্ষণ আগে না বললেন আমার কাছে 20 টাকা দেওয়া কোনো ব্যাপার না, আর এখন অন্য কথা বলছেন। হো, বুঝেছি। কি বুঝলেন? আপনি ওই টাইপের ছেলে। কোন টাইপের? আপনি আসলে একটা ছ্যাঁচড়া ছেলে। কি? আপনি আমায় কি বললেন? শোনেননি? আমি আপনাকে ছ্যাঁচড়া বলেছি, ছ্যাঁচড়া। এই মেয়ে, আপনি বাড়াবাড়ি করছেন এবার। আই ছেলে, আপনি বাড়াবাড়ি দেখলেন কি? আমি যদি আমার 20 টাকা না পাই? কি করবেন আপনি? কেস করবেন? হাইকোর্টে আপিল করবেন? করবেন কি? এত কিছুই কখন করতে চাইলাম শুনি? তো কি করবেন? আমি যদি আমার 20 টাকা না পাই তো? কি তো করছেন? যান, আমি আপনার 20 টাকা দিব না। কি করবেন করুন। আমি আপনাকে অভিশাপ দিব। হোয়াট? কি দিবেন? আরে মশাই, অভিশাপ দেব। ওহ ও, আমি তো ভয় পেয়ে গেলাম। আপনি মজা করছেন তো? আজকের পর থেকে আপনার জীবনে শান্তি খুঁজে পাবেন না। শান্তির মা আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, আর আসবে না, মাথায় রাখবেন। কাব্য ভাবছে কি অদ্ভুত রে বাবা, কে না কে আমায় অভিশাপ দিচ্ছে। কি বোকা বোকা কথা। কণ্ঠ শুনে যেমন কেউ প্রেমে পড়ে যাবে, তেমনি কথা শুনে ব্রেকআপ করে। দেখ, দিনটাই খারাপ। অফিস থেকে বাসায় ফিরতে কাব্যর বোন বলতে লাগলো, ভাইয়া, আজ তোর হবে। কি হবে রে? আজ পাত্রে দেখতে যাওয়ার কথা ছিল, আর তুই প্রতিবারের মতো এবারও ভুলে গেছিস। উফ, একটু মনে ছিল না। মা কোথায়? নিজের ঘরে সেজে গুজে বসে আছে। যা না, যা। এই চুপ কর তুই। আগে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে, বুঝলি? এইসব বলে লাভ নেই, আগে তোর গলায় পড়বে ফাঁসির ফান্দা। নেহা, তোকে আমি। কাব্যর রাগ দেখে নেহা দৌড়ে পালালো। কাব্য নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তার মা সালেহা বেগমের রুমে গেল। সালেহা বেগম মাথায় হাত দিয়ে ইজি চেয়ারে বসে আছে। সালেহা বেগমকে এমন দেখে কাব্য ভাবছে, হইছে, কাব্য আজ তোর 12টা বাজবেই। মা, আসবো? সালেহা বেগম কাব্যর কথা শুনে চুপ করে আছে। কাব্য আস্তে আস্তে এসে মায়ের কাছে বসলো, তার হাত ধরে বলল, মা তুমি জানো তো আমি কোম্পানির এমডি, আমায় কতটা কাজ করতে হয়। সবকিছুই মাঝে মনে ছিল না, তুমি রাগ করো না। কাব্য, আমার কথা তুই শুনবি। আমি কি তোমার কথা শুনি না মা? আজ যে মেয়েটাকে দেখতে যাব, তুই তাকে আমার ঘরের বউ করে নিয়ে আসবি? আমি তো দেখিনি না দেখে। থাম, এর মানে আমার মতামতের কোনো গুরুত্ব নেই তোর কাছে। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, চৌধুরী গ্রুপের এমডি তুই অনেক বড় হয়ে গেছিস, তাই এখন আর তোর মা কথার গুরুত্ব তোর কাছে থাকবেই বা কেন? মা, এমন না। ঠিক আছে মা, তুমি যদি বলো আমায় ওই মেয়েটাকে বিয়ে করব, তো ঠিক আছে। ওই মেয়ে হবে কাব্য চৌধুরীর বউ, এই চৌধুরী বাড়ির পুত্রবধূ। সত্যি বলছিস তো? হ্যাঁ, এটা তোমার ছেলের ওয়াদা। সালে বেগম অনেক খুশি, তার ছেলে তাকে এত বড় একটা কথা দিয়েছে। কাব্যর মা মিস সালেহা বেগম কাব্যকে বারবার করে বলছে, এই নে, এটা মেয়ের নাম্বার। এই যুগের ছেলে মেয়ে তোরা একটু বিয়ের আগে কথাবার্তা বলে নিবি, তাই ভালো। মা, যাচ্ছি তো দেখতে, তাতে হবে? আরে দেখা দেখি তো ফ্যামিলির মধ্যে হবে, তারপর
ও তোর একটা আলাদাভাবে দেখার দরকার আছে না? না মা, আলাদাভাবে কি দেখা যাচ্ছে? সালেহা বেগম কথা বলে যাচ্ছে আর কাব্য ড্রাইভ করছে, আর তার মা সাথে কথা বলছে। আমি বুঝেছি, তোকে বিয়ে করতে হবে না। আমার পছন্দ করা মেয়েকে তুই গাড়ি ঘোড়া। আবার কি হলো মা? তুই যেভাবে বলছিস তাতে মনে হয় আমি তোর উপর সব চাপিয়ে দিচ্ছি। আমি খারাপ মা হতে চাই না। তুমি খারাপ মা, সেটা কি আমি বলেছি? আচ্ছা, ফোন নাম্বারটা নিয়ে ঝামেলা, তাই তো? নেহা, মার ফোন থেকে নাম্বারটা আমার ফোনে দে তো। নেহা কাব্যর ফোনে নাম্বারটা মেসেজ করে দিয়ে দিল। সালেহা বেগমের দেওয়া সময় থেকে একটু লেটে এসে তারা পৌঁছালো। পাত্রীর বাবা নিত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, দেখা বোঝা যায়। অনেকটা নির্জীবী প্রকৃতির, প্রয়োজন ব্যতীত কথা বলেন না। প্রয়োজনের কথা বলছেন। পাত্রীর মা অত্যন্ত সুন্দরভাষী মহিলা, অনেক গুছিয়ে সাজিয়ে কথা বলতে জানেন। যেখানে একটা কথা আমরা এমনি বলে দিব, সেই কথাটা তিনি সুন্দর গুছিয়ে বলবেন। পাত্রী এক ছোট ভাইও আছে শুনেছি, কিন্তু তার নাকি কোনো সেমিস্টারের পরীক্ষা, তাই সে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। কাব্যর অনেক অসহ্য লাগছে, এতক্ষণ ধরে বসে আছে, এদের কথা বলা শেষ হচ্ছে না। এইসব কথা শুনতে কাব্যর আবার ভালো লাগে না। আচ্ছা কাব্য, তুই ছাদে যা আর মেয়ের সাথে কথাবার্তা বলে আয়। কিন্তু মা, এখানে বলতে হয়। কাব্যর কথায় সালেহা বেগম অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো। কাব্য কথা না বাড়িয়ে একটা পিচ্চির সাথে ছাদে চলে গেল। ছাদে আসার কাব্যর 5 মিনিট হয়েছে, তাতে তার মেজাজ গরম হতে শুরু করেছে। কি মেয়ে দেখতে এসেছে, টাইম সেন্সটুকু নেই। সে আর কি সংসার করবে? বিয়ের পর না জানি তার জীবনটা তেনা তেনা হয়ে যায়। কাব্য নিজে ফোনটা হাতে নিতেই কারো পায়ের শব্দ পেল। এর মানে মহারানী ভিক্টোরিয়া আসছেন। আসুক, তাতে আমার কি? কাব্য নেহার দেওয়া মেসেজটা দেখতে চুরির আওয়াজে ঘুরে তাকালো, আর হাতের টার্চ লেগে নাম্বারটা কল চলে গেল। কাব্য অবাক হয়ে গেল। তখনই যে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে, তার ফোনটা টিং টং শব্দ করে বেজে উঠল। কাব্য মনে মনে অনেকটা বিরক্ত বোধ করলো। যদি এটা তার বাবার অফিসের মিটিং হতো, মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু অদ্ভুতভাবে সে তা করতে পারছে না। মেয়েটা একটু সরে গিয়ে ফোনটা রিসিভ করলো। কাব্য বিরক্তিকর দৃষ্টি নিয়ে তার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে নজর দিলে তার ফোনে আর সপ্তম আশ্চর্যের মতো হা করে তাকিয়ে দেখছে। একবার ফোনের দিকে, আরেকবার মেয়েটার দিকে। মেয়েটা যে হ্যালো হ্যালো করে যাচ্ছে, অদ্ভুতভাবে তা ফোনের বাহির থেকেও শোনা যাচ্ছে। ভাগ্যকে তো ধন্যবাদ দেওয়া উচিত, এই মেয়েটাকে সামনে পেয়েছি। এবার দেখাচ্ছি মজা। কাব্য ফোনটা হাতে নিয়ে মেয়েটির ঠিক পেছন গিয়ে দাঁড়ালো। আর এই যে মিস। হ্যালো 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 করছি, শুনতে পাচ্ছেন না? কানে কি তুলা গুজে আছে? আমার কান পরিষ্কার আছে, মনে হচ্ছে কানের সমস্যাটা আপনার। কি, আমার কানে সমস্যা? আপনি যদি ডাক্তার দেখান, ঠিক বলে দিবে আপনি কত বড় ঠসা। ও আচ্ছা আচ্ছা, তারপর? তারপর কি? কি তারপর? আপনি আমার 20 টাকা দিবেন কিনা বলুন। একটু পিছনে ঘুরুন না। কেন, পিছুই ঘুরলেই কি আমি আমার 20 টাকা পেয়ে যাব? আচ্ছা মেয়ে তো আপনি, 20 টাকার জন্য যদি বলি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ুন, তাই করবেন বুঝি? আমি কখন বললাম তাই করব? এক মিনিট এক মিনিট, আপনার কথা না অনেক কাছ থেকে শোনা যাচ্ছে মনে হচ্ছে। কি মনে হচ্ছে বলুন বলুন। মনে হচ্ছে আপনি আমার খুব কাছে, হ্যাঁ, পিছে দাঁড়িয়ে কথা বলছেন। ও ও, কি ও ও? এত যখন মনে হচ্ছে একটু পিছনেই ঘুরুন না। মেঘা ঘুরতে অবাক হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগে যে ছেলেটা তাকে দেখতে এসেছিল, সেই ছেলেটা ফোনটা হাতে নিয়ে তার পিছে দাঁড়িয়েছিল। আর এই ছেলেটা সেই ছেলে। এতক্ষণ পাগলের মতো বকবক করে যাচ্ছিল মেঘা। পিছে যে কেউ আছে তা খেয়াল করেনি। ওর মন যে কই যায় তা মাঝে মধ্যে ভেবে কুল কিনারা খুঁজে পায় না। হায় রে কপাল, মেঘা যে ছেলেটা ওকে দেখতে আসছে, তার নাম্বারে 20 টাকা যেতেই হলো। আর অন্য কোনো নাম্বার কি দুনিয়ায় ছিল না? কি হতো ফোন নাম্বারটা কোনো মেয়ের হলে? এখন এই হাবলাকান্তকে আমি কি বলি? মনে মনে ভাবছে মেঘা। দুজনের মাঝে ক্ষণিকের নীরবতা। এবার মেঘা কাব্যর দিকে একটু চোখ দিল। কাব্য কালো রঙের শার্ট সাথে ব্লু জিন্স পরেছে, হাতে একটা ব্র্যান্ডের ঘড়ি আছে। গায়ের রং ধবধবে দুধের মতো হওয়া কালো রং বেশ মানিয়েছে তার স্ট্রেট চুলগুলো। হালকা বাতাসে উঠছে, বড্ড সিল্কি চুল মনে হচ্ছে। মেঘা যে তাকে এভাবে দেখছে, তাতে যে কাব্যর কোনো ভ্রুক্ষেপ হচ্ছে বা আছে তা বোধগম্য হচ্ছে না। সে নিজের মতো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কাব্য কিছুই বলছে না, তাই মেঘা নিজের নখগুলো দাঁত দিয়ে কামড়াচ্ছিল। হুট করে মেঘার মাথায় আসলো, এখন তো উনি আমার 20 টাকা দিয়ে দিতে পারে, এখন তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তো আপনি আমায় 20 টাকা রিটার্ন দিয়ে দিতে পারেন।
এত কিছুর পরও তুমি তোমার 20 টাকা নিয়ে পড়ে আছো। এই 20 টাকার জন্য তুমি আমায় চেষ্টা ছেলে বলেছো। তো ভুল বলেছি আপনি মনে নিচ্ছেন কেন? রাত গেছে, কথাও গেছে, মনে রাখার কি আছে? কিন্তু রাত তো যায়নি। মেঘা মনে মনে আমি ঢোক গিলতে লাগলো। যাহ, আমার 20 টাকার আশা আমায় ছেড়ে দিতে হবে। একটু আগে রাগ লাগছে দেখে তো অনেক বড়লোক মনে হচ্ছে। এত চিপড়ে কোয়ালিটির হইলে কিভাবে সম্ভব? রাগ উঠলে আমি উল্টাপাল্টা কথা বলে ফেলি। আমি হুট করে বলে ফেললাম, 20 টাকা দিচ্ছেন না, আর বিয়ে করে বউকে তো 1 টাকা দিবেন না, বাপের বাড়ি থেকে খরচ চালাতে হবে। মেঘার কথায় কাব্য রেগে গেল। তার চোখে স্পষ্ট রাগের ছাপ। মুহূর্তেই চোখ জোড়া লাল হয়ে গেল। এখন হাতগুলো মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। কাব্য চেঁচিয়ে বলল, তুমি কি মিন করতে চাচ্ছ? প্রথম আমায় ছেঁচড়া বলছে, এখন কোন টাইপের বলতে চাচ্ছ? তোমাকে আমি বিয়ে করব আর তোমার বাবার টাকায় চলবো? হাউ ফানি! তুমি তো রিজেক্টেড। আর 1 মিনিট না দাঁড়িয়ে কাব্য হনহন করে নিচে নেমে গেল। মেঘা তার পিছু পিছুই যাচ্ছিল, কিন্তু শাড়িটা এত ভেজাল করছে যে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে মেঘার। মা, এখানে আর 1 মুহূর্ত না, এখনই চলো। কাব্যর কথায় কাব্যর মা অবাক হয়ে গেলেন। তিনি তার ছেলেকে দেখে বুঝে ফেলেছেন যে সে মারাত্মক রেগে গেছে। কাব্যর রাগের মাত্রা তার জানা আছে। তিনি পড়েছেন বিপাকে, না উঠতে পারছেন না ছেলের কথায় তার সাথে যেতে পারছেন। মহা বিপদের গন্ধ তার নাকের সামনে ভুর ভুর করছে। এতক্ষণে মেঘা নিচে আসতেই কাব্য মেঘাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েকে আমি বিয়ে করব না, কখনো না। এই যে আন্টি, আপনি অনেক সুন্দর আর সুইট করে কথা বলতে পারেন, কিন্তু আপনার মেয়ে একটা অত্যন্ত অভদ্র অসভ্য মেয়ে। এই মেয়েকে আমি কেন কোনো ছেলেই বিয়ে করবে না। এই যে আপনি আমার শিক্ষা তুলে কথা বলছেন কেন? তুমিও কিছুক্ষণ আগে তাই করেছো। শুনেন, আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? আপনি প্রিন্স চার্মিং নাকি অন্য কিছু? তুমি কি নিজেকে রানী ভিক্টোরিয়া না মোনালিসা মনে করো? আমার বিয়ে হোক না হোক, আমি তো আপনাকে বিয়ে করব না। তোমায় আমি আগেই রিজেক্টেড করে দিছি, তাই কথা বলার কোনো মানেই হয় না। কাব্য চলে গেল ও মেঘা চলে গেল। দুজন দুজনের বিপরীত মুখে চলে গেল। কাব্য নিজের রুমে আরাম করে শুয়ে আছে আর ফোনে গেম খেলছে। কাব্যর বোন এসে মুখ ফুলিয়ে বলল, ভাইয়া, এটা একদম ঠিক হলো না। কোনটা? তাড়াতাড়ি ভুলে গেলি? তুই কি বলতে চাস ক্লিয়ার করে বল, না হয় গেট লস। ভাইয়া, কি হয়েছে বলতো? আমার থেকে তোর এত ইন্টারেস্ট কেন? কই? কি ব্যাপার বলতো? কোনো ব্যাপার না। হঠাৎ করে তোতলানো শুরু করলি কেন? এমন ভাবে প্রশ্ন করছিস যেন আমি রিমান্ডের আসামি। তো তুই আমার সাইডে না থেকে ওই মেয়েটার সাইডে কেন? ওই মেয়েটা তোর কি লাগে, বোন? কাব্যর বোন হনহনিয়ে চলে গেল। কাব্য সন্দেহজনক ভাবে নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেঘার মা খুব শান্তিপূর্ণ ভাব নিয়ে আছেন। মেঘার বুঝতে বাকি নেই এটা মহাযুদ্ধ। এর আগের পরিস্থিতি। মেঘা ওর মতো পা দুলিয়ে দুলিয়ে আইসক্রিম খাচ্ছে। মেঘার বাবা মাঝে মাঝে মেঘার দিকে এক দৃষ্টিতে তাকাচ্ছেন, আবার নিজের দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন। বাবাকে দেখে মনে হচ্ছে এই মহাযুদ্ধ মেঘা লাগিয়ে দিয়ে চুপচাপ পরাস্ত সৈনিকের ন্যায় বসে আছে। মেঘার ভাইয়ের আজ ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট ছিল, তাই ওকে যেতে হয়েছিল। এই মহাযুদ্ধ বেচারা মিস করে গেছে। ভার্সিটি থেকে ফিরে মেঘার দিকে ড্যাব ড্যাব ভাবে তাকিয়ে আছে। আপু, তুই এটা কি করলি বলতো? কি করেছে শুনি? এত সুন্দর, স্মার্ট, কিউট, হ্যান্ডসাম, ড্যাশিন মার্কা ছেলেকে রিজেক্ট করে দিলা? ও রিজেক্ট করেনি, ছেলে করেছে। মেঘার মায়ের কথায় মেঘা আর আকাশ একসাথে ওদের মাকে বলে উঠল, তুমি একটু চুপ থাকো না মা। হ্যাঁ, আমি তো চুপ থাকবই। তোদের যা ইচ্ছে হয় তোরা করবি। এইসব দোষ তোমার, বুঝলে? এর মধ্যে আমায় টানছো কেন? টানবে না, তুমি তো নষ্টের গোড়া। পুতুল, কি আজে বাজে বলছো? আহা মা, তুমি এই সিরিয়ালি ড্রামা কিছুক্ষণের জন্য বন্ধ করো তো। এই আকাশ, তোর কি হয়েছে বলতো? কেন আপু, কি হবে? তুই আমার ভাই না ওই কাব্যর ভাই? অবশ্যই তোমার ভাই। আমার সাথে রক্তের সম্পর্ক হয়ে আমার দিকে টানছিস না? আমি এত কিউট সুন্দর না বলে বলছিস ছেলেটা কত সুন্দর কিউট হ্যান ত্যান কেন? ওমা, তাই নাকি? আমি এইসব বলেছি? আচ্ছা, তুই আর কাব্যের বোন নেহা একই ডিপার্টমেন্টের না? তো তো কি, তুই আমায় বল। আরে আপু, যে বোনের ভাই আমার বোনকে পাত্তা দেয়নি, আমি সেই ভাইয়ের বোনকে কেন দিব বলো? এই না হলো আমার ভাই? মেঘার ভাই মাথায় হাত দিয়ে বসে রইল। কি আকাশ পাতাল ভাবতে শুরু করেছে ও ভালো জানে। তখনই এই তোর ফোন ধরতে এত টাইম লাগলো কেন সেটা আগে বল। সি নেহা,
তোমার ভাষার এ কি হাল হয়েছে? চুপ করে থাক, তুই একটা কথা বলবি না আমার ভাষা নিয়ে। আচ্ছা বাবা, আচ্ছা, এত হাইপার কেন হচ্ছ বলো তো? কেন হচ্ছি তোমায় বলতে হবে? তুমি বুঝতে পারছো না? ও, তোমার ভাইয়া আমার বোনকে রিজেক্ট করেছে, সেজন্য তুমি হাইপার হচ্ছ? কেন, আমি তো আর তোমায় রিজেক্ট করিনি। মিসকা শৈতানের মতো কথা বলা বন্ধ করো। তুমি জানো আমি কত ছলে বলে কৌশলে মায়ের কানে মেঘা আপুর কথাটা তুলেছিলাম। নেহা আন্টি কিন্তু আগে থেকে মেঘা আপুকে মারাত্মকভাবে পছন্দ করতেন, তুমি শুধু হওয়া কাজটাকে করে দিয়েছো। আমি না করলে না, মা ইমোশনাল ব্ল্যাকমেল করে ভাইয়াকে রাজি করাতে পারতো না। সব তো ঠিক ছিল, ওদের মাঝে এমন কি হলো যে দুজন এমন বিহেভ করলো? ওরা কি দুজন দুজনকে আগে থেকে চিনতো? কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে, কেমনে? আমি এসব কিছুই বুঝি না, জাস্ট বলবা, এরপর তুমি কি করবা? শোনো আপু, আর ভাইয়াকে এক করার জন্য যদি আমাদের করোনা ভাইরাসের মেডিসিনও আবিষ্কার করতে হয়, তাও আমরা করতে কিছুই হব না। এর মধ্যে করোনা ভাইরাসের মেডিসিন আসছে বা কোথা থেকে? ওরে আমার মাথা মোটা, চুপচাপ প্ল্যানটা শোনো। এটা এবার একটা কাজে দিবে তো? দিবে মানে 100% দিবে। আচ্ছা দেখে নিব, শুনে এখন ফোন রাখছি আমি। নেহা ফোন রাখতেই আকাশ হাত ছেড়ে বাঁচল। হাত পা মেলে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল। নেহার সাথে তার 2 বছরের সম্পর্ক। অনেক বেশি ভালোবাসে মেয়েটা, কিন্তু তাকে পাওয়ার জন্য হয়তো একটু বাড়াবাড়ি টাইপের কিছুই করছে। কিন্তু এটা না হলে নেহার সাথে ওর একসাথে থাকা আর হবে না। কবি বলেছেন ভালোবাসায় সব ঠিক। কোনো কবি বলেছিল এই মুহূর্ত আকাশের মনে নেই, আর তা সে মনে করতে যাচ্ছে না। এখন তার একটা মিশন, কাব্য মেঘার বিয়ে দেওয়া। অনেকক্ষণ ধরে আকাশ মেঘার সামনে বসে আছে, কিছুই বলছে না। মেঘা ভ্রু কুচকে আকাশের দিকে তাকিয়ে ভাবছে আসলে ওর মতলবটা কি। আপু আসলে আমি তখন তোর সাইড নেইনি, তোর অনেক খারাপ লেগেছে। লেগেছে তো। আচ্ছা আপু, তুই এসব বিয়ে টিয়ে বাদ, তোকে ওই সব করতে হবে না। তুই এর থেকে এক কাজ কর, তুই তো একটা প্রজেক্ট ফাইল নিয়ে কাজ করছিস। একটা কোম্পানি আছে সব থেকে নাম করা আর মার্কেটে নাম্বার 1 কোম্পানি। এই কোম্পানিতে প্রথম একটা ধাপ আছে, এরা বিলিয়ার্ড যাদের প্রজেক্টটা নতুন কিছুই দিতে পারবে তাদের সাথে কোম্পানি 15 দিনের একটা ডিল করবে। এই 15 দিন তুই কাজটা করে দেখ, আমার মনে হয় ইউ ক্যান ডু ইট। তোর আইডিয়াটা আমার ভালো লেগেছে। আর তাছাড়া এই প্রজেক্টটা নিয়ে অনেক বেশি মাথা ঘামিয়েছি। এমন একটা সুযোগ সত্যি হাতছাড়া করা যায় না। বাহ, আমি কি এমনি বলি, আমার আপু কোটিতে একটা। একটা কথা এখনো বুঝতে পারছি না, তুই এত এত এইসব বিষয়ে হুট করে আগ্রহ প্রকাশ করছিস। আপু, ক্রাইম পেট্রোল দেখো ভালো কথা, কিন্তু তা থেকে ভালো কিছু শেখো। অহেতুক নিষ্পাপ বাচ্চার উপর দোষ লাগাবি না বলে দিলাম। আচ্ছা, তোকে রাখতে হবে না, আমায় কাল অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিস। এখনই নিয়ে নে। এত তাড়াহুড়ো কেন করছিস বলতো? তোর ভাবসাব দেখে মনে হচ্ছে আমি আজই এই মুহূর্তে অফিস গেলে তুই 2-3 বার লুঙ্গি ড্যান্স দিবি। তুমি অফিস গেলে বেতন তো পাবা, সেটা তোমার বেশি লাভ হবে, তাই খুশি ধরছে না আর। বাহ ভাই, তুই তো দেখি শুধু ভবিষ্যৎ না ভবিষ্যতের ভবিষ্যৎ ভেবে রেখেছিস। আচ্ছা যাও, তুমি আমায় সন্দেহ করছো, জানি আমি তোমায় কোনো না বিপদে ফেলবো। আচ্ছা আচ্ছা, আর মুখ ফুলাতে হবে না। আমি কাল কখন যাব সেটা বল। সকাল 10টার আগে গেলে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তুই ফোট এখান থেকে। আপু, উপকারী উপকার তো স্বীকার কর। তুই যাবি কিনা? আকাশ উঠে চলে গেল। তার মুখে বিজয়ের হাসি। এবার শুধু সব ঠিকঠাক ভাবে হলেই বাঁচা যায়। আকাশটার মাথায় যে কি চলছে তা মেঘা কিছুতেই বুঝতে পারছে না। যাই হোক, মেঘা বেশি ভাবছে। ফোনের ডাটা অন ছিল। ক্রিং করে মেসেজ টোন বেজে উঠল। নিস্তব্ধতায় এরা এই রাতে কোনো শব্দে হুট করে বুকের ভিতরটা কেঁপে উঠল মেঘার। কি নিষ্ঠুর ফোন রে বাবা, রাতের নীরবতাকে কিভাবে ক্ষত বিক্ষত করছে তার বিভৎসতায়। ফোনটা হাতে নিয়ে মেঘা দেখল ওকে ইমোতে কেউ একটা মেসেজ দিয়েছে। তা সিন করতে দেখল কাব্য চৌধুরী মেঘাকে মেসেজ দিয়েছে। হোয়াট এ নেম! মেজাজটা 4 গুণ খারাপ হয়ে যাচ্ছে মেঘার। এই লোকটাকে ওর অনেক অসহ্য লাগছে। মাঝে মধ্যে ইচ্ছে হচ্ছে তাকে টুকরো টুকরো করে চিল শকুন দিয়ে খাওয়াই দেই। আপনার কি সমস্যা? আমার নাম কি হয় হোক, কোনো সমস্যা নেই, শুধু বেমানান রকম কিছুই ফেল হচ্ছে। আপনার ফিল আপনার বুক পকেটে ভরে রাখুন ওকে। তা না হয় রাখবো, কিন্তু কি বলতো,
মেঘা নামটা কত কিউট, কিন্তু তোমায় তো নামটার সাথে খাপ খাওয়াতে পারছি না। আফসোস। আপনাকে কেউ বলেছে খাপ খাওয়াতে? আর আপনি কি বলতে চান? আমার নাম কিউট? আমি কিউট না? বাহ, এতক্ষণে তুমি একটা সঠিক কথা বলেছো। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে আমি অনেক অনেক। অভিশাপ দিবা? হ্যাঁ, পারলে তাই দিব। শুনুন, হ্যাঁ শোনাও। আপনার না বিয়ে হবে না, হলেও বিয়ে করা বউ টিকবে না, টিকলেও আপনার বাচ্চা কাচ্চা হবে না, আর হলেও সে মানুষ হবে না, আপনার মতো শয়তানের হাড্ডি হবে। ওয়াও, সো কিউট। মানে? এত কিউট কিউট অভিশাপ দিতে থাকো, ঠিক আছে? আপনি আমার সাথে মজা করছেন? আজকের জন্য এতটুকু এন্টারটেইনমেন্ট যথেষ্ট, বেশি হলে আবার হজম হবে না। ভালো থাকো, বাই। নিতে পারছে না মেঘা, ফোনের ডাটাটা অফ করে ফোনটা রেখে দিল। আর ভাবতে থাকলো, শয়তান বেটা, আমায় এইভাবে বললি তো তোর জীবন তেজপাতা হয়ে যাবে। এমন মেয়ের পাল্লায় পড়বি না যে নিজের জীবনটা শেষ হয়ে যাবে। সকাল 10টা। মা, 10টা বেজে গেছে। তোমার জন্য আমার লেট হচ্ছে। প্রথম দিন যাচ্ছি, আমায় তো ওরা নিবে না, উল্টা ঘাট ধরে বের করে না দেয়। কতবার বললাম একটু আগে ডেকে দিও, ডেকে দিও। কে শোনে কার কথা? এই, মেজাজটা কম করতে শিখতো। তাড়াহুড়ো করিস না, সাবধানে যা। এই আপু, তোকে বলেছিলাম 10টায় পৌঁছতে হবে, আর তুই 10টায় বের হচ্ছিস। শোনো, আমার উঠতে লেট হয়েছে, এটা আমি কি করব? মা তো আমাদের দেরি করে ডাক দিয়েছে। আচ্ছা, বাসায় এসে কথা বলিস, এখন দৌড় লাগাতো। শোনো আকাশ, আমি ম্যারাথনের দৌড় রেসার না যে দৌড় লাগাবো। আপু, এই কচ্ছপি কন্ডিশন দেখলে তো তোকে রিজেক্ট করে দিবে বল। আই খবরদার, এই রিজেকশন করার কথা আমার সামনে বলবি না। তাহলে যা, আমি যাবই না। আচ্ছা বাবা, আচ্ছা, সরি, আর বলবো না, তুমি যাও এখন। মা, আমি আসছি। বেরিয়ে পড়লো মেঘা। নতুন জায়গা আর ফার্স্ট ডে মেঘা লেট। বাহ, সময়ের কি মূল্যায়নও না আমি করেছি। আমার প্রজেক্ট তাদের পছন্দ হবে কিনা জানি না, কিন্তু আমার টাইম সেন্স দেখে নির্ঘাত বুঝে যাবে আমি সময়ের মূল্যায়ন করতে জানি না। আমার ট্যালেন্ট কম না তা দেখাতে কিছুতেই পিছুই হটবো না। এসব ভাবছে মেঘা। অফিস পৌঁছাতে পৌঁছাতে মেঘলার আরো 25 মিনিট লেগে গেল। অফিসের ওয়েটিং রুমে বসে হাত ঘড়ির দিকে তাকাতেই দেখে 10টা 30 বেজে গেছে প্রায়। মেঘা কোনো জায়গায় চুপচাপ বসে থাকতে পারে না। অফিসের পিয়নটা সে কখন বসিয়ে রেখে চলে গেছে। আশেপাশে কাউকে পেলে সীমিত আকারে একটা আড্ডা দেওয়া যেত, তাতে মন্দ কিছুই হতো না। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো মেঘা। আশেপাশে কোনো মানুষ নামের প্রাণী দেখতে পাচ্ছে না। অফিসটা ঘুরে দেখলে মন্দ হবে না। মেঘার ভাবা মানে কাজ করা। অফিসটা বেশ বড়, ওয়েটিং রুমটা তুলনামূলকভাবে ছোট হলেও বাহিরের কাজের ডেস্কগুলো বেশ জায়গা নিয়ে বানানো হয়েছে। একটু জিনিসের দিকে চোখ যেতেই মনটা উৎফুল্লতায় নেচে উঠল মেঘার। ওর ঠিক বাঁ পাশে একটা অ্যাকোরিয়াম। মেঘা অ্যাকোরিয়ামটার পাশে গিয়ে দাঁড়ালো। মাছের বাচ্চা কাচ্চাগুলো কি সুন্দর এই সচ্ছল পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই মাছগুলো এমন ছোট ছোট প্রজাতির, তাহলে এদের বাচ্চা কি এদের মতো ছোট ছোট হয়? ভাবলেশীন ভাবনায় ডুবে গেল মেঘা। হুট করে পিছু ঘুরতে কারোর সাথে ধাক্কা খেলো। মনে হলো কোনো খাম্বার সাথে বড়সড় ধাক্কা খেয়েছে। মেঘা টাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলে কেউ একজন মেঘার কোমর ধরে নিজের বুকের মাঝে নিয়ে ফেললো। তার হার্টবিট এর দুকদুকানি স্পষ্টভাবে শুনতে পারছি। মেঘা তার ছোঁয়ায় মেঘার শরীর শিহরিত হতে লাগলো। হিম ঠান্ডা বয়ে চলেছে। ব্যাপারটা লজ্জাজনক ভাবতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেঘার ধাক্কায় সে শুধু এক পা পিছাচ্ছিল। লোকটির দিকে তাকাতেই মেঘার চোখ চরক গাছে। আরে কাব্যের বাচ্চা, কাব্য এখানে কি করে? যদিও কথাটা মনে মনে বলল মেঘা। এই মেয়ে, তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। আপনি আমায় টাচ করলেন কেন? তোমায় টাচ করার কোনো ইচ্ছা আমার নেই। তুমি পড়ে যাচ্ছিলে, আমি শুধু তোমায় বাঁচিয়েছিলাম। নট অ্যাট অল। আপনি আমায় ইচ্ছা করে টাচ করেছেন। এখন আমি বুঝতে পারছি আপনি ওই টাইপেরও ছেলে। এখন তুমি কি মিন করতে যাচ্ছ? আমায় ক্লিয়ার করে বলবে? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না, তাদের শুধু ধরতে ইচ্ছে করে। সেই টাইপ কিছুই ছেলে হয় না, সেই টাইপ। মুহূর্তে কাব্য রক্তিম লাল হয়ে উঠল মুখ। রাগের ডার্ক গোলাপি ঠোঁটগুলো কাঁপছে। চিল্লাই বলল, তোমার সাহস কি করে হলো আমায় এসব বলতে? তুমি নিজেকে কিভাবে আয়নায় নিজেকে দেখেছো? তোমার থেকে 2 গুণ ফর্সা আমি, আর আমি অপমান করতে আসছো? এই টাইপ ওই টাইপ, আমার তো মনে হয় তুমি নিজে ওই টাইপ ছেলেদের উপর ঢলে ঢলে পড়ছো। এবার মেঘার মেজাজ 10 গুণ খারাপ হয়ে গেল। কি বলে এই বেটা? আমার রং নিয়ে অপমান? ভেড়াটার দিকে এক নজর তাকিয়ে দেখলাম সাদা শার্ট পরেছে, সাথে ব্ল্যাক জিন্স, গলায় টাইটা বেশি মানিয়েছে, সাথের হাতাটা ফোল্ড করে রাখা, হাতের ব্যান্ডের ঘড়ি। এই ছেলেকে দেখে মনে হয় এই সাধারণ ইমপ্রলাই হবে। আর ছেলেদের দিকে আর চোখে তাকালাম, তারা এই সেম পোশাকে আছে। এবার আমার মাথায় শয়তানি আইডিয়াগুলো এসে ভিড় জমালো।
আমি ভেবে নিলাম এই কাব্য নামের সাদা ভেড়াটার কি হলো, তাই না আমি করবো এবার। এই মেয়ে, তুমি কি ভাবছো? আর তুমি এখানে কি করছো? আমায় ফলো করছো তুমি? আপনি একজন সিম্পল এমপ্লয়ির মতো থাকুন, বেশি কথা বলতে আসবেন না। আমি সাধারণ এমপ্লয়ি, মানে তুমি? দেখুন, এই কোম্পানির বস মিস্টার আয়ান মাহমুদের একমাত্র হবু বউ আমি, মেঘা রহমান। আপনার বস যদি জানে না আপনি তার জান পাখির সাথে এমন টাচমি করেছেন, আপনার অবস্থা নাজেহাল করে ছাড়বে। তুমি আয়ান মাহমুদকে চিনো? আর কাল তো তোমায় আমি দেখতে এসেছিলাম, একদিনের মধ্যে কিভাবে কি হলো? আপনাকে এত মাথা খাওয়াতে কে বলেছে বলুন তো? জানার কিউরিওসিটি হচ্ছে। উফ, মহা মুশকিল তো। শুনুন, আমার আর আয়নের 4 বছরের প্রেমময় সম্পর্ক। 4 বছর? কিন্তু আয়ান মাহমুদ তো 4 বছর বিদেশে ছিলেন তোমার সাথে, কেমনে কি? এত প্রশ্ন করছেন কেন? যদি শুনতে না চান তো চুপ করে থাকুন, হয়তো প্রশ্ন করে আমায় জ্বালাবেন না। ওকে ওকে, শুধু এটা বলো, এত বড় কোম্পানির এমডি হয়েও তোমার বিয়ে কেন করছে না আমার সাথে? কেন তোমার ফ্যামিলি দিতে রাজি না? যাহ, মহা ঝামেলাপূর্ণ প্রশ্ন করে বসেছে। এর উত্তর একটা টাইট সাইড কিছু দিতে হবে, না হয় বিনা কারণে ফেসে যাবে। আর অহেতুক নিজেকে আয়ান মাহমুদের হবু বউ বলাই জেলে যেতে পারি। এই ছোট বয়সে জেলে যাওয়া যাবে না। কি বলি ভাবছে মেঘা। আসলে সমস্যাটা কি হচ্ছে আয়ানের? কি আয়ানের? আয়ান মাল খায়। কি? সরি, মানে আয়ান ড্রিঙ্ক করে। সরি, এটা বাবার খুব অপছন্দনীয় বিষয়। আসলে বড়লোক বাবার একমাত্র ছেলে একটু একটু তো খাবে, এতে অপছন্দের কি আছে? আমার তো ড্রিঙ্কস করা ছেলে স্বামী হিসেবে বেশ পছন্দ। কাব্যর চোখের দিকে তাকাতেই মেঘা চুপ হয়ে গেল। তার চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। সে রাগে ফুসফুস করছে, তা ভালো বোঝা যাচ্ছে। মেঘা তো আয়নের কথা বলছে, তাহলে কাব্য কেন রাগে জ্বলছে? ও বুঝেছি, জেলাস ফিল করছে। হাউ চিপ। কাব্য দেখে এবার ভয় হওয়াটাই স্বাভাবিক। রাগে চোখটি লাল হয়ে উঠেছে, ডার্ক গোলাপি ঠোঁটগুলো কামড়ে ধরে আছে। একপাশে শার্টের হাতের ফোলটা অগোছালো হয়ে উঠেছে। সেদিকে ব্রুকেপ না দিয়ে কাব্য 1 পা 2 পা করে মেঘার দিকে এগিয়ে যেতে লাগলো। অদ্ভুতভাবে মেঘার ভয় লাগছে। কাব্যকে সে ভয়ে কুকিয়ে আছে। কাব্য এগিয়ে আসছে আর মেঘা মাথা নিচু করে পিছিয়ে যাচ্ছে। মেঘার পিঠ ঠেকে গেল দেয়ালে। এই পাশ ওই পাশ তাকাতে কাব্য ঠিক ওর সামনে এসে দাঁড়ালো। কাব্য এক হাত পকেটে রেখে অন্য হাত দেয়ালে রেখে বাঁকা হয়ে মেঘার দিকে ঝুঁকে দাঁড়ালো। অনেক কাছে থাকা সত্ত্বেও কাব্য মেঘাকে টাচ করেনি, আর তার খুব কাছে শুধু দাঁড়িয়ে আছে। মেঘার ভয় যায় যায় অবস্থা। দৌড়ে পালানোর সুযোগ পেলে হয়তো ম্যারাথন রেসারকেও হার মানাবে। মিস মেঘা, জি। তুমি কি বলছিলে জানো? কই কি বলেছি? কিছুই বলিনি তো। কিছুই বলনি মেঘা? কাব্যর মেঘার ফেসটা দেখতে অনেক ভালো লাগছে। ভয়ের ছাপ স্পষ্ট। ভয়ে বাচ্চাদের মতো চোখ বন্ধ করে আছে। কাব্য মেঘার থেকে সরে এসে বলল, তুমি কি বললা মেঘ? আমি কই? তুমি কি বললা মেঘা? তুমি আয়ন মাহমুদের হবু বউ? মেঘা নিশ্চুপ। সব সময় ফাইজলামো করলে যে হয় না তা এখন হারে হারে বুঝতে পারছে সে। এই লাল রাক্ষস আমার সাথে এখনই কি করবে কে জানে। এইসব ভাবছে। মেঘা কাব্যর পাশে একটা ছোটখাটো ড্রেস পরা মেয়ে এসে দাঁড়ালো। অফিসের এমপ্লয়ি। মেঘার মেয়েটাকে দেখে মনে হচ্ছে বড্ড অভাব অনটনের ফলে জামার বাকি অংশ বিক্রি করে দিয়েছে। আহারে বেচারি। কি হয়েছে কাব্য বেবি, এই মেয়েটাকে? ও তিশা, মিট। উনি নাকি আয়ন মাহমুদের হবু বউ। ও মাই গড, সিরিয়াসলি? ওদের হাসাহাসি দেখে মেঘার ইচ্ছে করছে মাটি ফাঁক করে তার মধ্যে ঢুকে যায়। কি দরকার ছিল এমন একটা মিথ্যা বলার? এখন কতটা অপ্রস্তুত ফিল হচ্ছে। মেয়েটি হুট করে মেঘার গাল টিপে ধরলো। এত জোরে ধরলো জানি গালের হাড়গুলো ভেঙে ফেলা তার প্রধান কাজ। এই মেয়ে, তোমার খুব শখ না আয়ান মাহমুদের বউ হওয়ার? তোমাকে হওয়াইতাছি। মেয়েটা মেঘাকে ছেড়ে দিয়ে ডাকতে লাগলো। এই রিয়া, রাহেল, দীপ, রায়হান, আদিত্য, তোরা কোথায়? এদিকে আয়। মেয়েটার ডাকে সবাই এখানে জড়ো হয়ে গেল। মেঘা এখনো বুঝতে পারছে না এই আয়ন মাহমুদটাকে। রোগা হ্যাংলা পাতলা একটা ছেলে বলে উঠল, আরে রায়হান, দেখে এই মেয়েটা নাকি আয়ান মাহমুদের বউ। কিছুক্ষণ আগে তো শুধু 2 জন হাসছিল, এখন এরা সবাই মিলে হাসছে। কাব্য পকেটে হাত দিয়ে মেঘাকে বলল, ইউ ফুল, তুমি আদৌ জানো আয়ন মাহমুদকে? মেঘাকে সত্যি জানে না আয়ন মাহমুদকে, তাই হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ ওর চোখে পড়ছে না। আমি আয়ন মাহমুদ কাব্য চৌধুরী। আল্লাহ বাঁচালে মেরি জান। এ কি, এর নাম তো কাব্য চৌধুরী, তাহলে রেলগাড়ির মতো এত লম্বা নামটা কই থেকে আসলো? এখন মেঘার কান্না করতে ইচ্ছে হচ্ছে, তাও যে সে কান্না না, মরা কান্না করতে ইচ্ছে হচ্ছে। ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে। বিড়বিড় করে বলতে লাগলো, তোমার মতো মেয়েরা কেমন হয় জানো মেঘা?
প্রথমে বড়লোকের ছেলে দেখো, তাকে নিজের বোকা স্বভাব আর সৌন্দর্য জালে ফাঁসিয়ে ফুসলিয়ে বিয়ে করে নাও, এই তোমার কোয়ালিটি। কাব্যর কথাগুলো মেঘা চুপচাপ শুনে গেল। এমন কথা মেঘা 20 বছরে একবারও শুনেনি। কতটা নোংরা মনের মানসিকতা থাকলে এই কথাটা বলা যায় তা কল্পনা করেও খুঁজে পাচ্ছে না মেঘা। তুমি এই আয়ান মাহমুদ কাব্য চৌধুরীকে এই টাইপ সে টাইপ বলছো। আজ তো আমার মনে হচ্ছে তুমি কোন টাইপের, নাকি তুমি পতিতালয়ের বাসিন্দা অনায়াসে বলে দিতে পারলা। তুমি আয়ান মাহমুদের হবু বউ। কাব্যর কথাগুলো শুনে মেঘা মাথা ঠিক রাখতে পারল না। মেঘার পাশ দিয়ে পিয়নটা যাচ্ছিল কারোর জন্য কফি নিয়ে, মাথা নিচু করে যাচ্ছে। তাকে দেখে মনে হয় বৃদ্ধা অভাবের তাড়নায় কাজটা করছে। এই নোংরা কথাগুলো শুনতে হয়তো তারও ভালো লাগছে না। মেঘা কিছুই না ভেবে কফির মগটা তুলে সামনের দিকে ছুঁড়ে মারল। কফির মগটা টাইলস করা মেঝেতে পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। মুহূর্তেই এক বিকট শব্দে মেঘা সামনের দিকে তাকাতেই দেখল কাব্য নিজের হাতে তাকে ফোনটা এক আছাড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। বিষণ্ণিত হয়ে গেল, কারণ মেঘা কফিটা তাহলে কাব্যর মুখেই ছুঁড়ে মেরেছে। তাই রাগে তিনি তার ফোনটা ভেঙে ফেললেন। মুহূর্তে কাব্য রিয়া নামের মেয়ে হাতে থাকা জুসের বোতলটি এক প্রকার ছিনিয়ে নিয়ে মেঘার সামনে এসে দাঁড়ালো। পুরো জুসের বোতলটা মেঘার মাথায় ঢেলে দিল। তাতেও বোধহয় তার শান্তি হলো না। মেঘার চুলের ঝুঁটি শক্ত করে ধরে ফেলল। মেঘা ব্যথায় কুকিয়ে উঠল। অনেক কষ্টে চোখের পানি ধরে রেখেছে মেঘা। কেউ একজন বলেছে চোখের পানি দুর্বলতার চিহ্ন, আর মেঘা তা কিছুতেই হতে দিতে পারে না। দাঁতের দাঁত চেপে কাব্য বলতে লাগলো, তোমার এত সাহস, আমার উপর কফি ছুঁড়ে মারো? তোমার কি হাল করি আমি, জাস্ট দেখো তুমি। কাব্য মুষ্টিবদ্ধ করে ধরেছিল মেঘার চুলগুলো, আর এক হাত দিয়ে মেঘার কাঁধের হাড়গুলো ভাঙার জন্য শক্ত করে ধরে কথাগুলো বলছিল। মেঘার পারল না নিজের চোখের গঙ্গা যমুনাকে আটকাতে। বড় বড় 2 ফোঁটা মেঘার গাল বয়ে পড়ছে। কাব্য মেঘার চোখের দিকে তাকাতেই মেঘাকে ছেড়ে দিল। মেঘার থেকে একটু দূরে গিয়ে রাহেল বলে চিৎকার করলো। মুহূর্তের মধ্যে একটি ছেলে তার সামনে এসে দাঁড়ালো। কি বলো? এই মেয়েটি এখানে কি করছে? কাব্য, তুই আগে একটু শান্ত হ। আমি ঠিক আছি, তুই বল জাস্ট কেন এসেছে ও? কাব্য চিল্লাই বলল কথাটা। আমাদের কোম্পানিতে প্রজেক্টের উপর এমপ্লয়ি নেওয়া হয়েছে শুধু বেস্টটা খোঁজার জন্য। উনি এসেছেন মানে নিজের প্রজেক্টটা জমা দিতে। ফেরত দিয়ে দে। এমন একটা মেয়েকে কোনোভাবে আমি আমার কোম্পানিতে নিব না। কিন্তু কাব্য, কি কিন্তু? ফাইলটা অলরেডি মিস্টার জনির কাছে চলে গেছে। ও শিট, এসব কাজ করার আগে আমায় একবার জিজ্ঞেস করতে পারলি না? কোনোবার তো এমন হয়নি, এই প্রথমবার এমন হচ্ছে। কাব্য কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। কিন্তু এই মেয়েকে এখানে এক মুহূর্ত সহ্য করবেন না। কাব্য মেঘার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মেঘা বলছে, স্যার, আমার ফাইলটা আমাকে ফেরত দিয়ে দিন, তারপর আমি নিচে চলে যাব। মেঘার কথায় কাব্যর কোনো ভ্রুক্ষেপ নেই। এখন তার একমাত্র লক্ষ্য মেঘাকে অফিস থেকে বের করে দেওয়া। মেঘার কোনো কথা শুনতে চাচ্ছে না কাব্য। হুট করে একজনের ডাকে কাব্য থেমে গেল। পিছুই ঘুরতে কাব্য দেখল মিস্টার জনি আর তার সেক্রেটারি দাঁড়িয়ে আছে। কাব্য মিস্টার জনিকে দেখে কিছুই বলছেন না। মেঘা মিস্টার জনির দিকে তাকালো। তিনি বাংলাদেশি নন, একজন ভিন্ন দেশি, ইংরেজও বলতে পারি। তার মাথায় একটা চুলও অবশিষ্ট নেই, মানে বাংলা ভাষায় তিনি টাকলা। মিস্টার জন কাব্যকে বলছেন, মিস্টার চৌধুরী, এখনই আমার সাথে আপনি মিটিংয়ে বসিবেন। আমি আর লেট করতে চাই না। বাহ মিস্টার টাকলা। আরে ধুর, মিস্টার জনির শুদ্ধ সাধু ভাষা শুনে মেঘার আরো মজা লাগলো। হাতে তালি দিয়ে তাকে সাবাস বলতে ইচ্ছে করছে, কিন্তু এই খাটাসটা আমায় ধরে আছে, ছাড়ার নাম নেই। ইচ্ছে করছে লাথি মেরে কাত করে ফেলে দেই। কাব্যর মুখে বিরক্তির ছাপ দেখে মনে হচ্ছে তার অনেক বড় একটা কাজে বাধা পড়ায় তার ইচ্ছে হচ্ছে এই মিস্টার জনির টাকলা মাথায় তবলা বাজাতে। এসব ভাবছে মেঘা। মিস্টার জনি চেয়ারে বসে আছেন আর চিড়িয়াখানার প্রাণী দেখার মতো একবার মেঘার দিকে আর একবার কাব্যর দিকে তাকাচ্ছে। কাব্যর শার্টটা পুরো নষ্ট হয়ে গেছে কফি ফেলার কারণে, আর মেঘার মাথার উপর জুস ফেলায় তার চুলগুলো চুপসে এলোমেলো হয়ে আছে। কাব্য নিজের শার্টের হাতাটা ভাঁজ করতে ব্যস্ত, আর মেঘা নিজের চুলগুলো গোছাতে। মিস্টার জনি বলে উঠলেন,
মিস্টার জনি খুবই গম্ভীরভাবে বলতে লাগলেন, মিস্টার চৌধুরী, আমি এসব কি দেখতেছি? আপনাদের কি কোনোই ইন্টারেস্ট নেই? মিস্টার জনি, আপনি ভুল ভাবছেন। অ্যাকচুয়ালি কিছুই প্রবলেমের জন্য আমার একটু লেট হলো, তাছাড়া আর কিছুই না। টাকলার কথায় বা কাব্যর কথায় মেঘার ভ্রুক্ষেপ নেই। মেঘার কালো রঙের ফাইলটা শুধু ওর চোখের সামনেই ভাসছে। মেঘার ইচ্ছে হচ্ছে দৌড়ে নিয়ে পালাই, কিন্তু তা পারছে কই? এটা আমার ফাইল, আমি নিতে পারি, এই সবই ভাবছে মেঘা। মিস্টার জনি মেঘার ফাইলটা নিয়ে বলল, ইহা কি আপনার মিস? জি স্যার, আপনার নাম কি জানিতে পারি? জি, আমার নাম মেঘা রহমান। আপনি এই প্রজেক্টটা পাইবার যোগ্যতা সম্পূর্ণ একজন। আপনি এই কাজটা ভালো করিতে পারিবেন, কি বলেন মিস্টার চৌধুরী? না, এই মেয়েটা এই কাজটা করবে না, আমরা অন্য কাউকে দেখে নিব, অবশ্য বেটার কাউকে পাবো। স্যার, যদি আপনি আমার সাথে আপনার পার্সোনাল প্রবলেমটা ভুলে আমার ফাইলটা দেখে আমার যোগ্যতা নির্ণয় করেন তাহলে ভালো হবে। মেঘার প্রথমবার ভালো কিছুই বলে কাব্যর বোধ হলো। ফাইলটা নিয়ে চোখ বোলাতে লাগলো। কাব্য হতবাক, এই মেয়ে এই সুন্দর ডিসক্রিপশন দিয়ে প্রজেক্টটা বানিয়েছে। এই মেয়ের মাথায় তো বুদ্ধি নেই, 1 নম্বরের ডাফার, কিন্তু ওর কাজের জন্য সত্যি এই জবটাও ডিজার্ভ করে। কাব্য চুপচাপ দাঁড়িয়ে আছে, ফাইলটা পড়ছে আর কপালে ভাঁজ হয়ে গেছে, নিচের ঠোঁটটা কামড়ে ধরে পড়ে চলেছে। কিছুক্ষণ পর কাব্য বলল, মিস মেঘা, আপনি এই কাজটার জন্য পারফেক্ট, আমাদের ফর্মালিটিগুলো দেখে সাইন করে নিন। মিস্টার জনি মেঘাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কি এইহা ভালো করে করিতে পারিবেন? জি স্যার, এটা আমার কাছে একটা ড্রিম জব। এই যে প্রজেক্টের মাধ্যমে আপনারা যে কল্পনা সিটিটা তৈরি করতে যাচ্ছেন না স্যার, অনেক মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্ন কি হয় জানেন স্যার? তার সব পুঁজি দিয়ে একটা বাসা করা। আর যখন এমন মানুষ তাদের শেষ সম্বল নিয়ে ভরসার হাত খুঁজে, তাদের ভরসার হাতটুকু শুধু আমরা ধরতে পারি, এটাই আমার লক্ষ্য। আর আমার কাছে বিজনেস মানে আমি কতটুকু লাভবান হলাম শুধু তা বিবেচনা করা নয়, আমার জন্য সামনের মানুষের কতটুকু লাভ হলো তা বিবেচনা করাই আমার প্রধান আর প্রথম কাজ। মেঘা কথা বলার সময় কাব্য মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়েছিল। সে ভেবেছিল এই মেয়ের মাথায় গোবর ছাড়া কিছুই নেই, কিন্তু একটু একটু আইডিয়া আছে। মিস্টার জনি হ্যান্ডশেক করে চলে গেছেন, তাও 10 মিনিট হলো। মেঘা আর কাব্য দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। হুট করে কাব্য বলল, রায়ান, ওনাকে বলে দাও আমাদের অফিসে কাজ করতে হলে রুলস মানতে হবে, রুলস আর রুলস। জি স্যার, মিস মেঘা স্যার বলল। হ্যাঁ হ্যাঁ, আমি কি রুলস ভাঙবো নাকি? আপনার স্যারকে বলে দিন। রায়ান তাকে বলে দাও এরকম অসভ্যতামো এখানে চলবে না, বাকিদের মতো হতে হবে, বলে দাও তাকে। জি স্যার, মিস মেঘা স্যার। আপনি থামুন, আমি কি অসভ্যতামি করেছি? উনি সেম কাজ করেছে। আপনার স্যারকে বলে দিন মেয়েদের সম্মান করতে শিখুক। রায়ান তাকে বলে দাও আমি মেয়েদের সম্মান করতে জানি, তার কাছ থেকে শিখতে হবে না আমার। জি স্যার, মিস মেঘা। আপনি চুপ করুন, কত সম্মান করে তা আজ প্রমাণ হয়ে গেল। আমি নিজের কাজ করতে জানি, আপনার স্যারকে বলে দিন। রায়ান তাকে বলে দাও কাল থেকে জানি সে তার দায়িত্ববোধ থেকে ভালোভাবে কাজ করে, কাণ্ড জ্ঞানহীনের মতো কাজ যেন না করে। জি স্যার, মিস মেঘা। শাট আপ, আমি শুনতে পেয়েছি। কাল থেকে আমি আমার কাজ শুরু করব। অফিসের সামনে রোডে দাঁড়িয়েছিল রিক্সার জন্য। আজকাল রিক্সা পাওয়া অনেকটা কঠিন হয়ে উঠেছে, সহজে কিছুই পাওয়া যায় না বললেই চলে। হুট করে মেঘা দেখলো কাব্য গাড়ি নিয়ে বের হচ্ছে। মেঘাকে দেখে গেটের সামনে গাড়ি থামিয়ে নেমে পড়লো আর মেঘার সামনে এসে বলতে লাগলো, তোমায় আমার একদম অসহ্য লাগে, ইউনো। মিস্টার কাব্য, এই কথাটা বলার জন্য কি আপনি নেমে আসলেন? জি হ্যাঁ, কারণ অফিসে ঢুকলে আমরা জাস্ট কলিগ আর বসের ব্যবহার করব, কিন্তু বাহিরে তুমি আর আমি শত্রু, এটা ভুলে গেলে কিভাবে চলে? আচ্ছা, এত তাড়াতাড়ি আপনায় কিভাবে ভুলি? কাব্য কথা না বাড়িয়ে চোখে সানগ্লাস দিয়ে ঘুরে চলে যাচ্ছে। মেঘাও চলে গেল, কেউ কারো দিকে তাকালো না। আকাশ, সত্যি বললে তোর মাথায় স্কেল দিয়ে মারবো না, আমি তোকে প্রমিস করছি ভাই। আপু, তুমি অফিস থেকে ফিরে আমার সাথে এমন শুরু করলে কেন? তুই কিছুই জানিস না ভাইয়া। না আপু, কিছুই জানি না। টাচ করে স্কেল দিয়ে আকাশের মাথায় মারলো মেঘা। আকাশ মাথায় হাত দিয়ে বলল, উফ, আপু মারলা কেন? তুই কিছুই জানিস না? না আপু, বিশ্বাস করো না তোমার ভাইয়াকে। তুই তো মির্জাফর, তোকে বিশ্বাস আর চুলিভর পানিতে ডুবে মরা এক। আপু কি হয়েছে বলো না। তুই জানতি আয়ন মাহমুদকে? কে আবার? গ্রুপের এমডি। এমডি না? উফ আপু, আবার কেন মারলি?
আয়ান মাহমুদ কে তুই জানিস না? না আপু না। আকাশের মনে কি চলছে আমায় খুঁজে বের করতেই হবে। এভাবেও বলবে না। আমার আজ কাব্যর অফিসে যাওয়া কোনো ইতেফাক হতে পারে না, কিছুই তো রহস্য আছে। এসব মনে মনে ভাবছে মেঘা। অফিস থেকে ফিরে কাব্য সে কখন থেকে ভিডিও গেম খেলছে। নেহা বিরক্তিভাজন নিয়ে বলল, ভাইয়া। কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমি কি কানে শুনতে পাই না? হ্যাঁ পারো তো, বলো না আজ অফিসে কি হলো? কি হলো মানে? কোনো শুটিং এর প্রোগ্রাম করে ফিরেছি কি যে তোকে গল্প শোনাবো? নেহা মুখ ফুলিয়ে বসে রইল। কাব্যর সন্দেহ এবার অনেকটা বেড়ে গেল। ব্যাপার কি? নেহার এত আগ্রহ কেন আজ অফিসে কি হয়েছে জানার জন্য? মেঘার সাথে দেখা হওয়াটা বারবার ইতেফাক নাকি অন্য ব্যাপার আছে? জানতে হচ্ছে বিষয়টা। নতুন জায়গায় সবার সাথে মিশতে একটু অদ্ভুত ফিল হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু নতুন জায়গায় কোনো অপরিচিত ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, তখন তা অস্বস্তিকর হয়ে ওঠে। হ্যাঁ ঠিক তাই, মেঘার সাথে এখন তাই হচ্ছে। নিজের ডেস্কে বসে ফাইল সিস্টেমটা চেক করছিল, ঠিক মেঘার থেকে কয়েক হাত ফাঁকে এই অফিসের একজন কলিগ মেঘাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে অনায়াসে। মেঘার ইচ্ছে করছে ওর চোখগুলো গুটিয়ে টেরা করে দেই। লুচ্চা কোনখানকার। মিস্টার কাব্য চৌধুরী আসতে সব মেয়ে হা হয়ে যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ল। জানি ডোনাল্ড ট্রাম্প হেঁটে আসছেন। অবশ্য সবার ক্রাশ কাব্য স্যার। কাব্য স্যার চকলেট কালারের একটা টি শার্ট পরেছে, সাথে হলুদ জিন্স, গলায় টাইটা আটোসাটো করে বাঁধা, হাতে ব্ল্যাক বার্নের ঘড়ি, চোখটা লালচে কালারের সানগ্লাস। নিজের সিল্কি চুলগুলো ঠিক করতে করতে আসছেন। ওইদিকে নজর না দিয়ে নিজের কাজে মন দিল মেঘা। 15 দিন পর আমার মুক্তি ভাবতেই আনন্দ নিকেতন গিয়ে ধেই ধেই করে নাচ করতে মন চাচ্ছে। উফ, জমজমার বিষয়। এই সবই ভাবছি মেঘা। মেঘা নিজের কাজ অতি মনোযোগ সহকারে করতে লাগলো। বিপত্তি ঘটলো তখন, যখন অফিসের মনিটরটা আর কাজ করছে না। এখনো অনেক কাজ। মেঘা এখানকার পিয়নকে ডেকে কথাটা বলতেই তিনি ম্যানেজারকে জানালেন বিষয়টা। ম্যানেজার গম্ভীরভাবে বলল, আই এম সরি, এটা যে রিপেয়ার করার কথা ছিল তা হয়তো লক্ষ্য করিনি, এর জন্য হয়তো এই হাল। কিন্তু স্যার, আমি তো কাজ করব, আমার অনেকটা কাজ এখনো পড়ে আছে। আপনি আমার সাথে চলুন। কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনি হুট করে এখানে? স্যার, ওনার মনিটরটা হুট করে নষ্ট হয়ে গেছে, আর আপনার কেবিনে ছাড়া তো অন্য কোনো এক্সট্রা মনিটর নেই, তাই আমি বাধ্য হয়ে এক প্রকার নিয়ে আসলাম। কাব্য বিরক্ত হলেও কিছুই বলল না। ম্যানেজার সাহেব মেঘাকে বসিয়ে দিয়ে চলে গেছেন। এই রাক্ষসপুরীতে বসে স্বয়ং রাক্ষস রাজের সাথে বসে কাজ করছি। কত যে বিরক্তিকর পরিস্থিতি তা কোনো ভাষার দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না। অসম্ভব ব্যাপার স্যাপার সব। কিন্তু এক বিষয়ে খুব ভালো লাগছে, ওই ছেলেটার চেয়ে রাক্ষস রাজ বেটার। মনে মনে ভাবছে মেঘা। মেঘা নিজের মতো কাজ করে যাচ্ছে। সময় খুব কম, কাজ খুব বেশি। কাব্য স্যার নিজের মতো কাজ করছে। কিবোর্ড চাপার শব্দ ছাড়া আর কোনো শব্দ ধ্বনিত হচ্ছে না। ক্যাফেটেরিয়ায় পাশাপাশি বসে আছে আকাশ আর নেহা। তাদের মাথায় একটা লক্ষ্য, কাব্য মেঘাকে এক করা। এত ভাবনা চিন্তা পরীক্ষার সময়ও করে না যতটা এখন বসে করছে। এই, তোর মাথায় কোনো আইডিয়া আসলো? নেহা, এটা তোমার ভাষা, আমায় তুই কেন বলছো? যতদিন না তুই আমাদের ফ্যামিলিতে বলতে পারবি ততদিন আমি তোকে তুই বলবো। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু নেহা। বাড়াবাড়ির তুই দেখেছিস কি? এখন দেখাবো। ওরে বাবা, এখন আমাদের ঝগড়া না, এক থাকতে হবে। আমরা যদি আমার আপু তোমার ভাইয়ার মতো ঝগড়া করি তাহলে কি চলবে? হ্যাঁ, তা ঠিক বলছো, কিন্তু আমি তুই বলবো ফাইনাল। আচ্ছা, আমরা তো ওদের দুজনে অফিসে পাঠিয়ে দিলাম, কিন্তু ওরা কি এক হবে নাকি? বুঝতে পারছি না, কিন্তু এটা বলতে পারি আমার ভাইয়া কোনো মেয়ের দিকে তাকানো তো দূরে, তাকে পাত্তা দিবে না। এই, তুমি কি বলতে চাও? আমার বোন ছেঁচড়া তোমার ভাইয়ের গলায় ঝুলে যাবে? আজব তো, আমি তা বলেছি নাকি? কি বলতে চাচ্ছ সেটাও তো ক্লিয়ার করে বলছো না। আচ্ছা, আমার ভাই যদি কিছুই না করে, তোমার বোনও যদি কিছুই না করে, তবে কেমনে কি? নেহার কথায় আকাশ নেহা দুজনে কপালে হাত দিয়ে বসে রইল। কাজ করতে করতে বড্ড ক্ষুধা লাগছে মেঘার, তাই ব্যাগ থেকে চকলেট বের করলো। চকলেটটা মুখে পুরে দিতেই সামনের দিকে তাকাতেই দেখলো কাব্য মেঘার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কোনো মতে চকলেটটা গলা ধকৃত করে বলল, আপনারও চাই নাকি? আমি বাচ্চা না, এসব আমি লাইক করি না। আচ্ছা, এইসব শুধু বাচ্চাদের খাবার কোন বইয়ে লেখা আছে একটু শুনি। স্টুপিড তোমাকেই বলবে। আপনি আমার কথার উত্তর দিতে পারবেন না সেটা বলুন।
আমি কি তোমার সাথে কথা বলতে চেয়েছি? অদ্ভুত কথা বলতে বলেছে কে আপনাকে? আই নো আই এম কিউট, ড্যাশিং, হ্যান্ডসাম, গুড লুকিং পারসন, তাই তোমার গায়ে পড়ে কথা বলতে ইচ্ছে হয়, তাই তো? কে বলেছে আপনি কিউট হ্যান ত্যান? আপনি তো পুরাই রাক্ষস। আপনার সাথে কথা বলতে যাব, তাও আমি? হোয়াট? এখন আমি কথা বলতে চাচ্ছি না, ডোন্ট ডিস্টার্ব মি। রাবিশ। অফিসের ক্লান্তিকর দিন শেষ করে বাসায় যাওয়ার পালা। মেঘা দাঁড়িয়ে আছে সিএনজি বা রিক্সার জন্য। হুট করে সেই অফিসের বিরক্তিভাজন লোকটা দাঁত কেলিয়ে মেঘার সামনে এসে দাঁড়ালো। মহা বিপত্তি বাঁধলো। হাই মিস, আমি তো আসিফ, তুমি তো মেঘা। এমন ভাবে তুমি বলছে জানি আমি ওর কলেজের ফ্রেন্ড। হাসি মুখে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল মেঘা। অফ, কেমন আছো তুমি? তুই গেলে আমি অনেক ভালো থাকবো। বিরক্ত হলেও আবার হাসি মুখে উত্তর দিল, জি ভালো। বাসার সবাই কেমন আছে? এমন ভাবে জিজ্ঞেস করছে বাসার সবাই কেমন আছে, জানি তুই আমার বাসায় সবার জন্য ত্রাণ পাঠাবি নাকি ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দিবি। হ্যাঁ ভালোই আছি। বিরক্তিকর ভাবে লোকটা কথা বলে যাচ্ছে। মেঘা পড়েছে মহা বিপদে। এই লোকটার ভাবসাব ভালো লাগছে না। এইদিকে কোনো রিক্সা সিএনজির উদ্দেশ্য পাচ্ছে না। মনে হচ্ছে শহরের সব অটো রিক্সা সিএনজির বাপ মারা গেছে, তার 40-এই সবাই চলে গেছে। গেট দিয়ে কাব্যর গাড়িটা বের হলো। ঠিক মেঘার পাশে এসে গাড়িটা থামায়। কাব্য গাড়ির দরজা খুলে দিয়ে হর্ন বাজাতে লাগলো। উফ, এই লোকটা কি ভালোভাবে বলতে পারে না আমি লিফট দিচ্ছি চলে আসো। এই মুহূর্তে এই লোকটার থেকে কাব্য বেটার অপশন। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। বিপদ আপদ কখন হবে, আর একা একটা মেয়ের জন্য বিপদ বলে কই আসে না। মেঘা চট করে লোকটাকে পাশ কাটিয়ে কাব্যর গাড়িতে উঠে পড়ল। কাব্য নিজের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। মেঘার দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। উফ, সিটে গায়ে এলিয়ে দিলাম। সারাদিনের ক্লান্তিতে চোখটি লেগে আসতেই ঘুমিয়ে পড়লাম। ফোনটা হচ্ছে সব ঝামেলার মাথা। মেঘা ঘুমের রাজ্য রানী হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর তখনই তাতে বাধা হয়ে উত্তেজিত হয়ে ডেকে চলেছে মেঘার ফোনটা। চোখ মেলে ফোনটাই তুলতে, এই আপু, তুই কই? কেন? বাসায় যাচ্ছি। রাত 7টা বেজে গেছে আর তুই কেবল বলছিস আমি বাসায় যাচ্ছি। আকাশের কথায় মেঘার মাথায় আকাশ ভেঙে পড়ল। ফোন রেখে চারপাশ তাকিয়ে দেখল মেঘা ঘুমানোর আগে যেখানে ছিল সেখানে আছে, আর কাব্য ড্রাইভিং সিটে চুপচাপ বসে আছে। এইদিকে আকাশ মনে হয় ফোন থেকে পারলে বেরিয়ে আসবে। তুই ফোন রাখ, জ্যামে আটকে আছি, আসছি। স্যার, আমরা কোথায়? যেখানে ছিলাম সেখানে আছি। কিন্তু কেন? আমি কি তোমার ড্রাইভার যে তুমি ঘুমাবা আর আমি ড্রাইভ করব? স্যার, এটা আগে বলতে পারতেন। এটা ঘুমানোর আগে ভাবা উচিত ছিল। ওকে স্যার, আমি ঘুমাবো না। প্লিজ এখন গাড়িটা স্টার্ট করেন। কাব্য হালকা হেসে গাড়ি চালাতে লাগলো। তখনই মেঘা, আমি তোকে আগেই বলেছিলাম রাতে করে তুই বাইরে থাকবি না। কে শুনে আমার কথা? এই বাড়িতে চলে আমার কথা? মা আসলে মেঘাকে থামিয়ে দিয়ে মা আবার বলতে লাগলো, দেখ মেঘা, তোর কাজ করার কোনো দরকার নেই। তুই স্ট্রেস কেন নিচ্ছিস? মা, আমার কিছুই হবে না। সারা জীবন কি এইভাবে বসে থাকলে চলবে আমার? মেঘা, যদি এরপর থেকে কোনোদিন তোর রাতে ফিরতে লেট হয় তো তোর কাজ বন্ধ, এটা মাথায় রাখিস। 15 দিনের জন্য হলেও কাজটা আমায় করতে হবে মা। আমি কিছুই জানি না মেঘা। মেঘার মার ভাঙা রেকর্ড শুরু হয়ে গেছে। নন স্টপ চলতে থাকবে। এখন রাতে মেঘার বাবা আসবে, তার সামনে স্টার জলসা সিরিয়াল হবে। উফ, এর বদলে ডিনার শেষ করে ঘুমিয়ে নেই। মেঘা অফিসে মেঘার কাজের আজ 4র্থ দিন। প্রতিটা দিন মেঘাকে এখন কাব্যর কেবিনে বসে কাজ করতে হয়। কাব্যর সাথে মেঘার কাজ বিষয় ছাড়া কোনো কথা হয় না। যদি বা হয় তার শেষ পরিণতি সেই কথা না বলাই হয়। মেঘার সেই দিকে বিশেষ ভ্রুক্ষেপ নেই। এই কাজটা শেষ হলে মেঘা হাঁপ ছেড়ে বাঁচে। মেঘা 1 কাপ কফি নিয়ে কাব্যর কেবিনে আসতে ধাক্কা লেগে কফিগুলো কাব্যর গায়ে পড়ে গেল। জিহ্বায় কামড় দিয়ে মেঘা বলল, সরি স্যার, সরি। এই তুমি কি চোখ আকাশে তুলে চলাফেরা করো? এখন আমি কিভাবে যাব মিটিংয়ে? স্যার, সিম্পল বাসায় গিয়ে চেঞ্জ করে তারপর যাবেন। চুপ করো। আমি এত চেষ্টা করি তোমার থেকে দূরে থাকার, সেই দেখুন স্যার, আমি ইচ্ছে করে আপনার সামনে আসিনি। ওহ, আমারই ভুল। আমি তোমার সামনে চলে এসেছি। এটাই হয়তো স্যার। তোমার কথা আমার জাস্ট অসহ্য লাগছে, জাস্ট অসহ্য। সহ্য করতে কে বলেছে? আই উইশ তোমার মুখটা জানি আমার আর না দেখতে হয়। এই শরত, আমি বের হব বলে কাব্য চলে গেল। আজ কাব্য নিজের কাজের জন্য অফিসের বাইরে গেছে। উফ, পুরা ক্যাবিন মেঘার ভাবতে লুঙ্গি ড্যান্স করতে ইচ্ছে হচ্ছে ওর। কিন্তু তার বলা কঠিন থেকে কঠিনময় কথা শোনার পর মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে মেঘার। বাহিরের আকাশটা কালো হয়ে আসছে।
ধীরে ধীরে মনে হয় ঝড় উঠবে। এই কয়েকদিন মেঘাকে কাব্য ড্রাইভ করে বাসায় পৌঁছে দিয়েছে, বাট আজ কাব্য নাই। সেই দিনের মতো আজও সিএনজি রিক্সা কিছুই পাচ্ছে না। মেঘা আজ বের হতেই এক্সট্রা লেট হয়েছে। অন্ধকার ঘনিয়ে আসছে, তারপর বৃষ্টি হবে বলে বোধ হচ্ছে। দূরের চায়ের দোকানে বসে আসিফ নামের ছেলেটি মেঘাকে লক্ষ্য করে যাচ্ছে। কেমন জানি ভয় হতে লাগলো মেঘা ফোনটা ব্যাগ থেকে বের করে হাঁটা শুরু করলো আর আকাশকে ফোন দিতে লাগলো। অদ্ভুত বিষয় কি জানেন, যখন আমাদের কারো প্রয়োজন হবে তখন তাকে পাবোই না, ফোনে তো আরো না। হয়তো তার ফোন বন্ধ আসবে, নয়তো ধরবে না। মেঘার সাথে তাই হচ্ছে। পিছু ফিরতেই মেঘা দেখলো আসিফ নামের ছেলেটি মেঘার পিছুই আসছে। তাকে দেখে দ্বিগুণ স্পিডে দৌড়াতে লাগলো মেঘা। শুধু একটা শব্দ এই মুহূর্তে মেঘার কানে আসছে, আর তা মেঘার হৃৎপিণ্ডের ধুকধুকারি শব্দ। চারিদিকটা কেমন জানি অন্ধকার হয়ে আসছে। কোনো কিছুই না দেখে পাগলের মতো দৌড় চলছিল মেঘা। ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়েছে মেঘা, সবকিছুই গোলাটে লাগছে। হুট করে সামনের গাড়ির হেডলাইটের আলো চোখে এসে পড়ায় আর কিছুই দেখতে পারল না মেঘা। রাস্তা ধরা লোকজনের ভিড় জমলো, কিন্তু কেন কিছুই আর মাথায় আসছে না মেঘার। রাত 9:30 মেঘার মার প্রেশারটা বেড়েছে। তিনি সোফায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন। আকাশ অস্থিরভাবে পায়চারি করছে আর বারবার মেঘার ফোনে ফোন দিয়ে চলেছে। প্রতিবারের মতো মেঘার ফোনটা অফ আসছে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক ঝড় তুফানে এলোমেলো করে দিচ্ছে শান্ত শহরটাকে। আকাশ বসে না থেকে রেইনকোটটা পরে বাইকের চাবিটা নিয়ে যেতেই মেঘার মা বললেন, তোর বাবা 2 দিনের কাজে বাহিরে গেছে, তাকে বিষয়টা জানাবো? না মা, বাবাকে এখন কিছুই বলা ঠিক হবে না। আচ্ছা। আকাশ যেতেই আবার মেঘার মা বলে উঠল, হ্যাঁ রে, মেঘার কিছুই হবে না তো? ভয়ে আকাশের মুখটা চুপসে গেল। আপুর যদি কিছু হয় তার জন্য শুধু সে দায়ী থাকবে, এসব তার জন্য হচ্ছে। আকাশ আর কিছুই না বলে বেরিয়ে গেল। তুমুল বৃষ্টির মধ্যে মেঘাকে আকাশ অনেক জায়গায় খুঁজলো, কিন্তু না পেয়ে বাধ্য হয়ে কাব্যদের বাসায় গেল। 10:20 এই ঝড় বৃষ্টির রাতে কে আসতে পারে তা ভাবে বাড়ির কাজের লোকটা দরজাটা খুলে দিল। চুপ সে ভিজে গেছে আকাশ ভিতরে এসে বলল, কাব্য ভাইয়া বাসায় আছেন? অদ্ভুতভাবে তাকিয়ে আছে কাজের লোকটি, কোনো উত্তর দিচ্ছে না সে। এবার আকাশ চেঁচিয়ে বলল, কাব্য ভাইয়া বাসায় আছে? আকাশের চিৎকার শুনে নেহা নেমে এসে অবাক হয়ে গেল। এই বৃষ্টির রাতে সে এখানে? তুমি এখানে কি করছো? কাব্য ভাইয়া কই? কেন উপরে? আকাশ নেহার হাত ধরে উপরের দিকে নিয়ে গেল। নেহাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। কাব্যর রুমের সামনে এসে নেহা অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে। কাব্যর কোনো সারা শব্দ পাচ্ছে না। অনেকক্ষণ পর কাব্য উঠে এসে বলল, কি হয়েছে নেহা? চোখ ডলতে ডলতে এসে দরজা খুলে দাঁড়ালো। আকাশকে দেখে কাব্য অনেকটা হতবাক হলো। এই ছেলেটা এত রাতে এখানে কি করছে? ভাইয়া, আপনি মেঘা আপুকে দেখেছিলেন? কেন, মেঘা বাসায় ফিরেনি? না ভাইয়া, এখনো না ফোনে পাওয়া যাচ্ছে না, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। কি বলছো কি তুমি? আজ আমি অফিসে ছিলাম না, কাজে বাহিরে গেছিলাম, সেখান থেকে সোজা বাসায় আসছি। তাহলে মেঘা? হলরুমের সোফায় মাথা নিচু করে বসে আছে আকাশ, পাশে দাঁড়িয়ে আছে নেহা। কাব্য বারবার মেঘার ফোনে ফোন দিচ্ছে, কিন্তু তা বন্ধ আসছে। কিছুক্ষণ পর আকাশের ফোনে ফোন এলো। মেঘার ফোন। আকাশ তাড়াহুড়ো করে ফোনটা ধরলো আর বলল, এই আপু, তুমি কই? কখন থেকে ফোন দিচ্ছি। সরি স্যার, আমি আপনার বোন নই। তো আপনি কে? আমার বোন কই? স্যার, আপনার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সিটি হাসপাতালে আছে। এইটুকু শুনে আকাশের হাত থেকে ফোনটা পড়ে গেল। কাব্য এসে আকাশকে ধরলো, বলল, কি হয়েছে? আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে? কই আছে, কোন হসপিটালে? সিটি হসপিটাল। কাব্য দৌড়ে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। কিভাবে জানি সে এত দৌড়ে চলছে সে জানে না। আজকের একটা কথা কাব্যর মনে হচ্ছে, আই উইশ তোমার মুখটা আর দেখতে না হয়। বারবার নিজের বলা কথাটা কানে বাজছে কাব্যর। বৃষ্টিধারা থাকে থামাতে পারছে না। সে জোরে জোরে ড্রাইভ করে চলেছে। সিটি হসপিটালে আসতেই সবাই অনেকটা অবাক হয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য 3/4 প্যান্ট পরে আছে, সাথে নীল টি শার্ট, পায়ে বাসায় পরা স্লিপার। কাব্য রিসেপশনে এগিয়ে যেয়ে বলল, মেঘা? অ্যাক্সিডেন্ট কেস স্যার। জি। আই এম সরি স্যার। মানে? না না, আমি ইঞ্জেকশন দিব না, আপনি বোঝার চেষ্টা করুন। আমার কাছ থেকে এটা দূরে রাখুন বলছি। মেঘা রাগান্বিত হবে নার্সকে কথাটা বলছে। মেঘার একপাশে সাদা অ্যাপ্রন পরা মেয়ে দাঁড়িয়ে অনেক বিরক্ত হবে তাকে দেখছে, আর মেঘা অনর্গল কথা বলে যাচ্ছে নার্সের সাথে। দেখুন, এই যে এই সুইটা, বুঝতে পারছেন এটা শরীরে ঢুকে গেলে কি বিশ্রী অবস্থা হবে? আপনি ভাবতে পারছেন? কাব্য অবাক হয়ে এসব দেখছে।
কাব্যর সাথে আসা নার্স কাব্যকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার আমার ডক্টররা ক্লান্ত, প্লিজ আপনি কিছুই করুন প্লিজ স্যার। কাব্য ঘাড় কাত করে হ্যাঁ সূচক উত্তর দিল আর নার্সটা চলে গেল। কাব্য কেবিনে ঢুকতে মেঘা বলল, স্যার দেখুন না প্লিজ, আমার ইঞ্জেকশনটা লাগাতে বারণ করুন প্লিজ, আমার রিকোয়েস্ট, এটা শুনছে না। মেঘা তোমার মাথায় দেখো কতটা লেগেছে, এটা তোমায় নিতে হবে, বাচ্চাদের মতো করো না। নো, আমি নিব না, একদম ক্লিয়ার। মেঘা তুমি কি বাচ্চা যে এত ছোট ইঞ্জেকশন তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? স্যার আপনি বুঝতে পারছেন না, এই ইঞ্জেকশনটা যখন আমার গায়ে লাগাবে তখন কতটা ব্যথা লাগবে আমার। OMG! মেঘা কিছুই হবে না, জাস্ট একটু লাগবে, একটু। না 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 স্যার, না না, আমি লাগাবো না। এত হট্টগোলের মধ্যে কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকলেন ডক্টর আহাদ। তিনি কাব্যর কাঁধে হাত রাখতে কাব্য উঠে দাঁড়ালো মেঘার বেড সাইডে। তিনি বসে মুচকি এসে মেঘাকে বললেন, আপনি চকলেট পছন্দ করেন? হ্যাঁ ডক্টর, খুবই। আপনার জন্য আমার কাছে চকলেট আছে। বাঁ পকেট থেকে আহাদ চকলেট বের করে মেঘার দিকে বাড়িয়ে দিল। মেঘা চকলেট খাচ্ছে। আহাদ হাসি মুখে মেঘাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার নামটা তো জানাই হলো না। ও ডক্টর, আমার নাম মেঘা রহমান, আপনার? আমি ডক্টর আহাদ। আচ্ছা মিস মেঘা, আপনি কি রেসার? না তো। তাহলে আপনি রাস্তার মধ্যে দৌড় দিচ্ছিলেন কেন? যদি আমি ব্রেক না করতাম তখন আপনার কিছুই হলে তখন? আসলে ডক্টর, এই লোকটা আমার পিছু নিয়েছিল, আমি একটুতেই ঘাবড়ে যাই। আমার ছোট থেকে প্রবলেম, ভয় পেলে হুটহাট কিছুই করে বসি। আচ্ছা, আপনার পিছনে কোন লোকটা পড়েছিল? আসলে ডক্টর, আপনি চিনবেন না ওকে। গল্পের মাঝে আহাদের ইশারায় নার্স ইঞ্জেকশন লাগিয়ে দিল। কিছুক্ষণের ব্যবধানে আকাশ এসে উপস্থিত। আকাশ এসে অবাক হয়ে দেখলো মেঘাকে নার্স ইঞ্জেকশন লাগাচ্ছে আর মেঘা হাসি মুখে বসে আছে। দরজা ঠেলে ভিতরে এসেই বলল, আপু তোর ব্যথা লাগলো না? ব্যথা লাগবে কেন? ইনজেকশন লাগলে তো তোমার মহা ব্যথা অনুভব হয়। তাহলে কি তাহলে তাহলে করছিস আকাশ? নার্সগুলো মুখ টিপে হাসতে হাসতে বেরিয়ে গেল। ভ্রু কুচকে বলতে লাগলো, এই কি হলো, সবাই হাসতে হাসতে বের হয়ে গেল কেন? আপু তুমি ঠিক আছো তো? ওহ কেমন, আকাশ ও মেঘা ওর খারাপ থাকার কথা না, কিন্তু ওর জন্য আর বাকি সবাই খারাপ থাকবে ওকে? দেখুন স্যার, আপনি আমায় এভাবে বলতে পারেন না। আমি তোমায় বলিনি মেঘা। কিন্তু কথাটা তো আমার জন্য ছিল স্যার। ওয়াও, তুমি বুঝতে পেরেছো তাহলে? তোমার মতো বাচ্চা কাচ্চা মানুষ আবার কথা বুঝে? আমি মোটেও বাচ্চা নই। শাট আপ মেঘা, এটা একটা হসপিটাল, ঝগড়া করার প্লেস না। কিন্তু আপনি। শাট আপ। কাব্যর কথায় মুখ ফুলিয়ে বসে থাকলো মেঘা। কাব্য ডক্টর আহাদের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, হ্যালো ডক্টর, আমি আয়ান মাহমুদ, কাব্য চৌধুরী। হ্যালো, আমি মাসুদ রায়ান আহমেদ। ডক্টর আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আরে আপনি আমার লজ্জা দিচ্ছেন এখন মিস্টার চৌধুরী, এটা তো আমার কর্তব্য। আচ্ছা, আমরা কি মেঘাকে বাসায় নিয়ে যেতে পারি? জি অবশ্যই, উনি বাসায় থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর ওনার দিকে খেয়াল রাখবেন। এভাবে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করলে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। জি ডক্টর, এরপর আমরা ফুল খেয়াল রাখবো। এবার আমরা আসি। মিস্টার চৌধুরী, আমার মনে হচ্ছে আপনার একটু বেশি তাড়া আছে। যাই হোক, রিসেপশনে গিয়ে ফর্মটা পূরণ করে দিয়ে আসুন, তারপরে পেশেন্টকে নিয়ে যান। কাব্য আকাশকে উদ্দেশ্য করে বলল, তুমি ফর্মালিটিগুলো পূরণ করে আসো, আমি মেঘাকে নিয়ে বের হচ্ছি। আকাশ চলে গেল। ডক্টর মেঘার দিকে এগিয়ে এসে বলল, তো মিস মেঘা, আমাদের আর দেখা হচ্ছে না তাহলে? তা কেন ডাক্তার, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার সাথে তো ফ্রেন্ডশিপ করা যায়। জি, আপনি চাইলে অবশ্যই করণীয় এটা। কাব্যর আহাতকে পছন্দ হচ্ছে না, তার মতো সে নিত্যন্ত গায়ে পড়া ছেলে, তার মধ্যে এই কথাগুলো আরো ভালো লাগছে না। কাব্য এগিয়ে এসে বলল, মেঘা উঠো উঠো, আমাদের যেতে হবে। মেঘা অবাক হয়ে বলল, হ্যাঁ স্যার আমি উঠছি তো। উফ, আন্টি টেনশন করছে, তুমি বুঝতে পারছো না, এখনই যেতে হবে। মেঘা ডক্টরকে আরো কিছুই বলতে যাবে, তখন কাব্য মেঘাকে থামিয়ে দিয়ে বলল, ডক্টর আপনার সাথে আমরা অন্য সময় মিট করব, এখন তো আমাদের আসতে হচ্ছে, সরি ডক্টর। মেঘা তুমি এখনো বসে, চলো চলো। কাব্য মেঘাকে নিয়ে বেরিয়ে গেল। আহাদ মেঘার যাওয়ার পানে তাকিয়ে আছে। অদ্ভুতভাবে মেয়েটা তার ভালো লেগে গেছে। কাব্য মেঘাদের ড্রয়িং রুমে সোফায় বসে, তার অদ্ভুত লাগছে। পরনে 3/4 প্যান্ট, সাথে টি শার্ট। মেঘার মা কাব্যকে বলতে লাগলো, তুমি না থাকলে কি যে হতো বাবা। মেঘা তার মাকে বাধা দিয়ে বলল, স্যার কিছুই করেননি, সব তো করেছেন ডক্টর আহাদ, উনি তো। মেঘাকে কাব্য থামিয়ে দিয়ে বলল, আন্টি আপনি টেনশন করবেন না, কাল থেকে আমার ড্রাইভার মেঘাকে ড্রপ করে নিয়ে যাবে আসবে। কাব্য
তুমি যে কথাটা শুনিয়ে কতটা শান্তি দিলে আমায় তা বলার মতো না। দেখো কখন থেকে কথা বলে যাচ্ছি, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আন্টি, আপনি ব্যস্ত হবেন না, এত রাতে আর কিছুই করতে হবে না আপনাকে। আমি অন্যদিন এসে আপনার হাতের চা খেয়ে যাব। আর এখন আপনি একটু রেস্ট নিন, আমি উঠি। কাব্য চলে গেল। কাব্যর খুব বিরক্ত লাগছে। সে কোনোভাবে ডক্টর আহাদকে সহ্য করে উঠতে পারছে না। তাকে সহ্য না করার কোনো কারণও খুঁজে পাচ্ছে না। এই বিষয় নিয়ে সে বেশ চিন্তিত। তখনই মা, তোমার কি দরকার ছিল বলো তো কাব্য স্যারকে বলার আমি তার গাড়িতে যাব? মেঘা, তুই বেশি বুঝিস না। কাব্য যা বলছে তোর ভালোর জন্য বলছে। মা, সে আমায় ভালো বোঝার কে? আকাশ আছে না, ও আমায় অফিসে দিয়ে আসবে, নিয়ে আসবে। অন্য কারো সাহায্য আমি কেন নিব? দেখ মেঘা, তুই এভাবে যেতে পারলে যা, না হলে তোর কাজ করার কোনো দরকার নেই, বাসায় থাক। মা, আমার কথা আমি বলে দিয়েছি, এখন তোর যেতে হলে যা, থাকতে হলে থাক। মাকে বোঝানো অসম্ভব। মা একবার যেটা বুঝেছেন সেটা তিনি করবেন। তাকে বলে কোনো লাভ হবে? শুধু শুধু বৃথা চেষ্টা। মেঘা বাধ্য হয়ে কাব্যর পাঠানো গাড়ি করে অফিসে আসলো। অফিসে ঢুকতে একটা গন্ডগোল হচ্ছে তা বেশ আন্দাজ করতে পারলো মেঘা। কাব্য আজ কালো কোট প্যান্ট পরেছেন, তার স্ট্রেট করা চুল, হাতে হোয়াইট চেইনের ঘড়ি। কাব্যর এইরকম মার্কা ফেসে ওর আগের আবির্ভাব বেশ পরিলক্ষিত। আরে রে, এই লোকটা বোধহয় না রেগে থাকতে পারে না। রাগ ওনার ফেভারিট মোড। কি হচ্ছে জানার জন্য এগিয়ে আসলো মেঘা। মেঘা চমকে উঠল। ওই আসিফ নামের ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘা তো কাব্যকে কিছুই বলেনি, তাহলে তিনি কি অন্য কিছু নিয়ে কথা বলছেন ছেলেটার সাথে? এই যে মেঘা। কাব্য মেঘাকে ডাক দিলেন। মেঘা তার দিকে এগিয়ে আসতে বলল, জুতা খুলো মেঘা। কেন? জুতা কেন খুলতে যাব স্যার? আমি বলেছি তাই খুলবা, এত প্রশ্ন করছো কেন? এই লোকটা কোনো কথা ঠিকঠাক বলতে পারে না। ঘুরিয়ে পিছিয়ে জিলিপির প্যাচ করতে হবে। আমার তো মনে হয় জিলিপির প্যাচ উনি আবিষ্কার করেছে। মেঘা, তোমার ভাবনা চিন্তা শেষ হয়েছে? জি জি স্যার। মেঘা মনে মনে ভাবছে, তাও টের পেয়ে যাচ্ছে না জুতাটা খুলে নেই। জুতাটা খুলে হাতে ধরতেই কাব্য আবার বলে উঠল, যাও মেঘা মারো। মেঘা হা হয়ে কাব্যর দিকে তাকালো। কাব্য কি বলতে চাচ্ছে? মেঘা এখন এই জুতা দিয়ে ওই লোকটাকে মারবে? আরে জ্বালা, আমি তো জীবনে একটা মশাকে মারিনি, মশারও তো ফ্যামিলি আছে। এর কথা ভেবে আর উনি বলছেন আমি ওই ছেলেটাকে মারবো? মনে মনে ভাবছে মেঘা। কি হলো মেঘা, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? মেঘা ঢোক গিলে এগিয়ে গেল, কারণ মেঘা যদি না যায় কাব্য এখন ফায়ারফক্সের মতো ফায়ারিং করবে। মেঘা জুতা হাতে কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে আছে। এখন কি আমি এই লোকটাকে জুতা দিয়ে চড় মারবো? সাংঘাতিক ব্যাপার সেপার। হুট করে কাব্য মেঘার ঠিক আমার পিছনে দাঁড়িয়ে পড়ল। আর মেঘা তার দিকে তাকাতেই কাব্য মেঘার হাত ধরে আসিফ নামের ছেলেটাকে পটাশ পটাশ করে সশব্দে দুইটা চর বসিয়ে দিল। কাব্য মেঘার হাত ছেড়ে দিতেই মেঘা সরে দাঁড়ালো। আসিফ কিছুই বলতে যাবে, তখনই তাকে দারোয়ান দিয়ে গলাধকরণ করে বের করে দেওয়া হলো। কাব্য সবার দিকে তাকিয়ে বলল, ড্রামা শেষ, এখন যে যার কাজে যাও। কাব্য নিজের ক্যাবিনে গেল। মেঘা তার পিছু পিছুই গেল। কাব্য খুব শান্ত হয়ে বসে ল্যাপটপ টিপছে। মেঘা ভাবছে, কি মানুষ রে বাবা, কিছুক্ষণ আগে মহাভারত সিরিয়ালের মতো যুদ্ধক্ষেত্র রূপ কর্মকাণ্ড শেষ করে চুপচাপ বসে আছেন। ভাবা যায় সব। নিজের জায়গায় বসে আছে কিন্তু ঠিক শান্তি পাচ্ছে না। আসলে কিভাবে কি হলো না শুনে কিছুতেই শান্তি হচ্ছে না মেঘার। স্যার, আপনি কিভাবে বুঝলেন ওই আসিফ ছেলেটি আমার সাথে নোংরা কিছুই করতে চেয়েছে? আমি তোমার মতো বাচ্চা না মেঘা। স্যার, আমিও বাচ্চা না। আর বাচ্চা হলে কি এত বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে পারতাম বলুন? ও আচ্ছা, এত বড় প্রজেক্ট হ্যান্ডেল যখন করছো তখন নিজে বুঝে নাও। কি নিজে বুঝে নাও? প্লিজ স্যার, আপনি বলুন না কিভাবে বুঝলেন? মিস মেঘা রহমান, আমি তোমার মতো কাঁচা মাথা নিয়ে বিজনেস করি না। তুমি হয়তো জানো না বা চোখ খুলে চলাফেরা করো না, তাহলে আমার অফিসের সামনে লাগানো সিসি ক্যামেরাটা দেখতে পেতে। ও, আমি তো দেখিনি। প্রয়োজনের জিনিস তোমার চোখে পড়বে না, কিন্তু অপ্রয়োজনের জিনিস ঠিকই চোখে পড়বে। আসিফ না টাসিফ, ও তো অনেকদিন ধরে কাজ করে আসছে স্যার। তাহলে ওর কেন মনে নেই? আসলে অপরাধী যখন অপরাধ করে তখন কোনো না কোনো ভুল অবশ্যই করে, যা আসিফকে দেখলে স্পষ্ট বোঝা যায়। ইস, ডক্টর আহাদ আমায় না বাঁচালে আজ আমার খবর দৈনিক সমাচারে বড় বড় হেডলাইনে লেখা হতো। কত ভালো মানুষ তিনি। মেঘার কথায় কাব্য তেলে বেগুনে জ্বলে উঠছে, কিন্তু প্রকাশ্যে কিছুই না বলে ধমক দিয়ে থামিয়ে দিল মেঘাকে। মেঘা কাজ করছে, হুট করে তার ফোনটা বেজে উঠল। সে ফোনটা রিসিভ করে অপরপক্ষ কি যে বলল তা শুনে সে উত্তর দিল, আমি আসছি।
মেঘা কাব্যর দিকে তাকাতেই দেখলো তার ফোন কলে সে চরম বিরক্ত। মেঘা কাব্যর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো আর বলল, স্যার আমি একটু ক্যান্টিন থেকে আসছি। ক্যাফেটেরিয়াতে মেঘা আর ডক্টর আহাদ পাশাপাশি বসে আছে। বেশ হাসি উজ্জ্বল চেহারা ডক্টর আহাদের। তো মিস মেঘা, আপনি এখন কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনি হুট করে আমার অফিসে? এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একবার আপনার খোঁজ নিয়ে যাই। ও আচ্ছা। তো কি চলছে, সব ঠিকঠাক তো? ডক্টর আহাদের কথায় পিছন থেকে কাব্য উত্তর দিল, আরে ডক্টর আপনি? কাব্য মেঘার কাছে এসে কাব্য একটা চেয়ার টেনে মেঘার সাইডে বসলো। কাব্যকে এখানে অনাকাঙ্ক্ষিতভাবে দেখে মেঘা আহাদ দুজনে অনেকটা শক, কিন্তু কাব্য খুবই নর্মাল বিহেভ করছে। মিস্টার চৌধুরী, আপনি এখানে? আরে ডক্টর, মেঘা আপনাকে বলেনি আমি ওর বস? আসলে আমি সেটা বলিনি, বলছি আপনি হুট করেই ক্যান্টিনে? ওহ ডক্টর, এটা লাঞ্চ টাইম, সেই জন্য আসলাম। প্রচন্ড রকম ক্ষুধা লেগেছে, আমরা কিছু অর্ডার করি? স্যার আমার জন্য চকলেট কেক অবশ্য করবেন। ওকে মেঘা। ডক্টর আহাদ আপনার জন্য স্পেশাল কিছু? ডক্টর আহাদের অনেক বিরক্ত লাগছে। তিনি মেঘার আর তার মাঝে তৃতীয় ব্যক্তিকে এই মুহূর্তে পছন্দ করছেন না, কিন্তু মিস্টার চৌধুরী যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন তা নিয়ে বেশ চিন্তিত দেখা যাচ্ছে তাকে। মেঘা কেকটা কেমন? কাব্যর কথায় ডক্টর আহাদ ড্যাব ড্যাব চোখে মেঘার দিকে তাকালো। মেঘার তেমন ভাবান্তর হলো না, সে বেশ খেতে খেতে উত্তর দিল, অনেক টেস্টি স্যার, লেট মি টেস্ট। কাব্য মেঘা কেকটা থেকে এক বাইট নিতেই ডক্টর আহাদ অনেকটা হতবাক হয়ে গেল। এসব কি করছেন মিস্টার চৌধুরী? তিনি কি বোঝাতে চাচ্ছেন আমায়? না মেঘার ব্যাপারটা নিয়ে ফার্স্ট ভাবতে হবে দেখছি। মিস্টার আহাদ কিছুই বলছে না। কাব্য মেঘার সাথে অহেতুক কথা বলছে, যারা কোনো মানে কাব্য নিজে খুঁজে পাচ্ছে না। খাবার শেষ করে কাব্য আবার মেঘাকে বলল, মেঘা চলো, আমাদের এখন মিটিংয়ে যেতে হবে। স্যার আমার আবার কিসের মিটিং? আরে মেঘা, তুমি বারবার ভুলে যাও, এটা কি হয় নাকি? চলো ফার্স্ট। মেঘা কাব্যর কথার কিছুই বুঝছে না। সে ডক্টর আহাদকে বলল, সরি মিস্টার রাহাত, আজ আমি একটু ব্যস্ত, আমরা অন্য কোনো একদিন দেখা করে নিই। ওকে মেঘা, কোনো সমস্যা নেই। কাব্য মেঘাকে নিজের সাথে করে নিয়ে গেল। ব্যাপারটা মিস্টার আহাদের তেমন সুবিধার ঠেকল না। তিনি সন্দেহ দৃষ্টিতে বারবার কাব্যর দিকে তাকাচ্ছেন। আহাদ গম্ভীরভাবে কিছুই ভাবতে বসে গেল। কাব্য ড্রাইভ করছে, তার পাশের সিটে মেঘা বসে আছে। মেঘার কৌতূহলের দৃষ্টি নিয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। স্যার আপনার কি হয়েছে বলুন তো? কই কিছুই না তো। কিছু তো হয়েছে স্যার। আপনি ডক্টর রাহাদের সামনে এটা দেখানোর চেষ্টা করলেন কেন যে আপনি আর আমি এত ক্লোজ? আরে মেঘা, আমাদের কোম্পানির একটা রিপিটেশন আছে না? এভাবেই সবাই যদি ভাবে আমাদের কোম্পানির এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে মার্কেটে আমাদের বদনাম হবে। কিন্তু স্যার আপনি আমায় মিটিংয়ে কেন নিয়ে যাচ্ছেন? আমার তো কোনো কাজ নেই। চুপ করে বসে থাকো মেঘা, এত কথা বলো না, আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। মেঘা চুপ করে গেল, কিন্তু কাব্য নিজে বুঝতে পারছে না সে কেন বা এমন বিহেভিয়ার করছে। কি হয়েছে? তার রেস্টুরেন্টে বসে আছে কাব্য, মেঘা, আর তাদের সামনে বসে আছেন তাদের ক্লায়েন্ট মিস্টার তাসকিন শরীফ। কাব্য আর মিস্টার শরীফ তাদের মিটিংয়ের বিভিন্ন প্রয়োজনীয় কথাবার্তা বলছে। মেঘা মনোযোগ দিয়ে তা শুনছে। যদিও তার ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালাতে, কিন্তু তার হচ্ছে কই। 3টায় মিটিং শেষ হলো। মিস্টার শরীফ মেঘার সাথে হ্যান্ডশেক করার জন্য তার দিকে হাত বাড়িয়ে দিল। মেঘা তো হাসি মুখে হাত মিলাতে যাবে, তখন কাব্য ঠ্যাস করে হাত মিলিয়ে নিয়ে বলল, আপনার সাথে কাজ করে আমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। এখন তাহলে আসি মিস্টার শরীফ, চলো মেঘা চলো। কাব্যর এমন অদ্ভুত বিহেভিয়ার মিস্টার শরীফ আর মেঘা দুজনেই হতবাক। কি হয়েছে তা জানতে হবে মেঘার। রোড সাইডে গাড়ি দাঁড় করিয়ে মেঘা চুরিওয়ালার কাছ থেকে চুরি কিনছে আর এক এক টাকার জন্য দাম কষাকষি করছে। কাব্য গাড়িতে হেলান দিয়ে 2 হাত পকেটে রেখে দেখে চলেছে মেঘাকে। মেঘা ছাড়া আর কোনো কিছুই তার চোখে পড়ছে না। মেঘার চুলগুলো হালকা বাতাসে উঠছে, কোমরে হাত দিয়ে সে দোকানের সাথে দাম কষাকষি করছে। কাব্য ভাবতে লাগলো, প্রথম দিন তোমার ভয়েস শুনে তোমার প্রতি মুগ্ধ হয়ে গেছিলাম। আমি তখন ভেবেছিলাম এমন ভয়েস আর কারো হতে পারে না, কারো না। তোমায় যেদিন দেখতে গেলাম, বিশ্বাস করো তোমার প্রতি আকর্ষণটা আরো বেড়ে গেছিল। তোমায় গাঢ় নীল রঙের শাড়িতে দেখে তোমার কাছের চুড়িগুলো ঝনঝন শব্দ করে বড্ড জ্বালাচ্ছিল আমায়। কিন্তু নিয়তি হয়তো আমাদের নিয়ে অন্য কিছুই লিখেছিল, তাই তো তুমি আমার হলে না। হয়ে গেল তোমার সাথে আমার এক মহাযুদ্ধ কাহিনী। সেদিন তোমার মুখে ওই হাড়ের ডক্টর আহাদের নামে এত গল্প শুনে আমার ইচ্ছা করছিল হাড় ডাক্তারকে খুন করি। পরে বুঝলাম আমি তার প্রতি জেলাস, আর আসিফকে আমার খুন করতে ইচ্ছে হয়েছিল। ওর এত সাহস তোমার দিকে চোখ তুলে তাকায়। এইসব থেকে হিসাব করে বুঝলাম আমি তোমায় ভালোবাসি কি। আই লাভ ইউ মেঘা।
কাব্য হাসি নিয়ে মেঘার দিকে তাকিয়ে হতাশ হয়ে গেল। এই বাচ্চাকে এখন কিভাবে বোঝাবে সে? 1 ডজন চুরির জন্য কিভাবে ঝগড়া করছে। আল্লাহ, এই পিচিটাকে আমার ভালোবাসতে হলো। কাব্য মেঘার কাছে এগিয়ে গিয়ে চুরিওয়ালার পুরা ঝুড়িটা তুলে মেঘার হাতে দিল। চুরির দামের দ্বিগুণ টাকা চুরিওয়ালাকে দিল। খুশিতে গদগদ হয়ে চুরিওয়ালা চলে গেল। মেঘা ড্যাব ড্যাব চোখে কাব্যর দিকে তাকিয়ে আছে। তখনই, স্যার এতগুলো চুরির আমি কি করব? রাখতে হলে রাখো, না হয় ফেলে দাও। স্যার আপনি কি পাগল নাকি? এতগুলো টাকা দিয়ে কিনে ফেলে দিব? তাহলে রাখো নিজের কাছে। স্যার আপনি আমায় এত চুরি কিনে দিচ্ছেনই বা কেন? তুমি না আমার কাছে 20 টাকা পাও? পাই তো। কেন স্যার, ওই টাকা তো কি এখন আমায় দেবেন? না, এখন তুমি আমায় চুরির টাকা দিবা মিস মেঘা। কি? আমি কি আপনার কাছে 3000 টাকার চুরি কিনে চেয়েছি? আমি আপনার চুরি নিবই না, বুঝলেন? নামো। কাব্য গাড়ি থামিয়ে মেঘাকে নামতে বলল। মেঘা অবাক হয়ে কাব্যর দিকে তাকালো আর বলল, কেন? চুরি ঝুড়িটা নাও আর নামো গাড়ি থেকে। মেঘা অবাক হয়ে ঝুড়িটা নিয়ে নামলো আর কাব্যর দিকে হা করে তাকিয়ে আছে। মিস মেঘা, এখন তুমি ভাবো আমার 3000 টাকা কিভাবে দিবে। ডেভিল মার্কা হাসি দিয়ে কাব্য গাড়ি নিয়ে মেঘার সামনে শো করে চলে গেল। কি হলো এটা বোঝার জন্য মেঘা চারদিকে তাকাতে দেখলো এ কি, কাব্য মেঘাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে এত সহজে ঝুড়ি ধরিয়ে দিয়ে চলে গেল। আর মেঘা বোকার মতো বকবক করে আস্তে আস্তে বাহিরের দিকে খেয়াল করলো না। মেঘা ভাবলো না এখন চুপচাপ বাসায় ঢুকতে হবে। মা যদি আমার হাতে এই ঝুড়ি দেখে তাহলে তো এলাহি কাণ্ড বেঁধে দিবে। 1000টা প্রশ্নের তীর নিক্ষেপ করবে আমার দিকে আর অহেতুক সন্দেহ দৃষ্টি দিয়ে গিলে খাবে। চুপচাপ খুব সাবধানে পা ফেলে বাসার ভিতরে প্রবেশ করলো মেঘা। নিজের রুমে এসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। যাক বাবা, বাঁচা গেল। আকাশ আমার কথা শুনে। আকাশ শোনো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? নেহা, আমাকে যেতে দাও। তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না, প্লিজ। কি হয়েছে আকাশ, তুমি এভাবে বলছো কেন? দেখো নেহা, তোমার জন্য আমি আমার বেচারি বোনটার এই অবস্থা করেছি। শুধুমাত্র আমার জন্য মাকে এত টেনশন কাটাতে হয়েছে। আমার জন্য আপু এত বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছে। প্লিজ নেহা, আমি আর কিছুই করতে পারবো না। আমার বোনকে আমি ভালোবাসি, তার ক্ষতি আমি আর করতে পারি না। ঠিক আছে আকাশ, আমরা আর এসব করব না, ফাইন? না নেহা, তুমি আমায় ভুলে যাও। তোমার ফ্যামিলি কখনো আমায় মেনে নিবে না। প্লিজ আমায় ভুলে যাও। তুমি অন্য কোনো বড়লোক বাবার ছেলেকে বিয়ে করে সুখে থাকো। আকাশ, তুমি আমায় এভাবে বলছো? আমি বাধ্য হচ্ছি নেহা, পরিস্থিতি এর জন্য আমি বাধ্য হয়েছি। নতুন কাউকে পেয়েছো? সি নেহা, তুমি আমায় এমন ছেলে ভাবো? আমি আর কাউকে নিজের জীবনের সাথে জড়াবো না। নেহা, সত্যি বলতে আমি পারবো না। তাহলে কি আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলতে পারবো না? না, আজ থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। ভালো থেকো। আকাশ চলে যাচ্ছে। নেহা আকাশের যাওয়ার পানে তাকিয়ে আছে। আকাশ একবারও ফিরে নেহার দিকে তাকাচ্ছে না। নিজের চোখের পানি লুকাতে সে নেহার দিকে ফিরে তাকাচ্ছে না। নেহা অঝরে কান্না করছে। তার কান্নার বাদ মানছে না। চিৎকার করে কান্না করতে পারলে আজ একটু শান্তি পেত সে। কাব্য গুনগুন করে গান গাচ্ছে আর পকেটে হাত দিয়ে নেহার রুমের দিকে যাচ্ছে। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি, প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি। কাব্য গান গাচ্ছে, নেহা মুখ ফুলিয়ে বসে আছে। নেহা বিরক্ত নিয়ে বলল, এই ভাইয়া, কি শুরু করলি তুই? এই তো সমস্যা কি? সমস্যা আমার না তোর। আমার সমস্যা থাকলে এত সুন্দর গান গাইতাম বল। তোর সমস্যা, তুই নিয়ে ভাগ এখান থেকে, আমার মুড অফ। বোন শোন না, প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি। অনেক সুন্দর গান ভাইয়া, এখন যা। এই তুই কি বুঝছিস না আমার অবস্থা? শুনতে পাচ্ছিস না তুই? কি শুনবো? মনের কথা। কই গিয়ে শুনবো? দুয়ারে গিয়ে শোন। হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নেই এই রাতের বেলা, আমি মানুষের মার খেতে যাই। মায়ের কেন খাবি? এখন মানুষের দুয়ারে গিয়ে নক করলে আমায় মার না দিয়ে কি দুধ ভাত দেবে? কাব্য নেহার মাথার পিছনে মেরে বলল, ওরে গাধির আম্মা, আমি তোকে আমার মনের কথা শুনতে বলেছি। আমার মনের দুয়ারে গিয়ে ডাফার। আচ্ছা, ওফ, চিৎকার করছিস কেন? তোর মতো গাধির আম্মার কাছে আমি কথা শেয়ার করতে আসছি, যা বলবই না। আরে ভাই ভাই, রাগ করিস না, প্লিজ বল, প্লিজ। আমি না। কি? ইস কি লজ্জা, কি লজ্জা। ভাই, নতুন বইয়ের মতো লজ্জা পাস কেন বলতো তুই? আমি না মেঘাকে ভালোবেসে ফেলেছি। কি? সত্যি সত্যি ভাইয়া? কি হলো, তুই এত খুশিতে লাফাচ্ছিস কেন? আরে ভাই, খুশিতে খুশিতে মেঘলা ভাবি আমার ভাবতে। এত খুশি হওয়ার কিছুই নেই। এখনো মেঘা জানে না আমি ওকে ভালোবাসি।
আরে ভাইয়া নো টেনশন, ভাবি পটে যাবে তো। সত্যি তো? সত্যি। 1000 में मेरा बहना है। হয়েছে, পাম না দিয়ে যাও ফুটো। কাব্য আবার গান গাইতে গাইতে চলে গেল। প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি, প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, সে যে রূপে অপরূপা অনন্যা, পৃথিবীতে নাই তার কোনো তুলনা, প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি। কাব্য যেতেই নেহা খুশিতে আকাশকে ফোন দিল। আকাশ ফোন তুলে বলল, আমি তোমায় মানা করছি না নেহা, আমায় ফোন দিতে প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, প্লিজ আমায় ছেড়ে দাও প্লিজ। নেহাকে কিছুই বলার সুযোগ না দিয়ে আকাশ ফোনটা কেটে দিল। শালা, তোকে কাল ভার্সিটিতে দেখাচ্ছি। নেহার আগে ফোনটা রেখে ঘুমাতে চলে গেল। ঘড়ির কাঁটায় 12টা বেজে 10 মিনিট। বালিশের নিচে থাকা ফোনটা চিৎকার করে বেজে উঠছে। দুইটা জিনিস মানুষের শান্তি হারাম করতে পারে। এক, মাঝরাতে কারো আগমন, আর দুই, এই মাঝরাতের ফোন। মেঘা চোখ ডলতে ডলতে ফোনটা তুলল। অপর পাশ থেকে একজন প্রায় চিৎকার করে বলল, এত টাইম লাগে কেন ফোন ধরতে? ও, তুমি কি ঘুমাচ্ছিলে? মেজাজটা 99 সেলসিয়াস মাত্রায় বেড়ে গেল মেঘার। কি বলে, রাত 12টায় ফোন দিয়ে বলে ঘুমাচ্ছ? বিরক্ত মাখা কণ্ঠে বলল, না তো, আমি তো ডান্স করছিলাম। এত রাতে তুমি ডান্স কেন করছো মেঘা? আমার ইচ্ছা, আপনার কি? আপনি কে? আমি কে? মেঘা, মাথাটা গরম করো না তো। আপনার মাথা গরম হলে আমার কি? মেঘা, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি বাড়াবাড়ি করছি, তাতে আপনার কি? মেঘা, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। আমায় ফল ভুগতে হবে, তাতে আপনার কি? মেঘা, আমি রেখে গেলে কিন্তু যা ইচ্ছা তাই করব। আপনি যা ইচ্ছা হয় তাই করুন, তাতে আমার কি? ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ বলে কাব্য ফোনটা কেটে দিল। মেঘা আবার ঘুমে তলিয়ে গেল। 1 মিনিট লাগে না তার ঘুমাতে, একদম ঘুম পড়ি। তারপরে ঘুমের মধ্যে অনেকক্ষণ থেকে বুঝতে পারছে মেঘা কিছু একটা ওকে স্পর্শ করছে, কিন্তু চোখ খুলে দেখার সময় কই। মেঘারও তো ঘুমে ব্যস্ত, মহাব্যস্ত। স্পষ্ট কারো ঠোঁটের ছোঁয়া নিজের কপালে অনুভব করলো মেঘা। তার ছোঁয়ায় পুরো শরীরটা হিম ঠান্ডা হয়ে গেল। মুহূর্তেই মেঘার ঘুম ছুটে পালালো। দেখলো এক ছায়ামূর্তি ঠিক ওর পাশে বসে আছে। ছায়ামূর্তি বললে ভুল হবে, ছায়া মানব ওর দিকে এগিয়ে আসছে। মেঘা জোরে চিৎকার দিতে যাবে, তখনই খপ করে মেঘার মুখে হাত দিয়ে চেপে ধরলো। নাইট লাইটের আলোয় মানুষটার মুখ দেখে দ্বিগুণ ভোল্টেজের শক খেলো মেঘা। এমা, এ তো কাব্য স্যার। এত রাতে আমার বাসায় কি করছেন? কেউ দেখলে কি ভাববে আমায়? কাব্য মেঘার মুখ খুব শক্ত করে চেপে ধরে মেঘার পাশে শুয়ে মেঘার দিকে মিটমিট করে হেসে চলেছে। কাব্য মেঘাকে ছেড়ে দিতেই স্যার, আপনি এখানে কি করছেন? মেঘার দিকে দ্বিগুণ ফিসফিস করে বলল, আমার যা ইচ্ছে হয় করতে বললা, আর এখন ইচ্ছে হয়েছে তাই এখানে আসছি। কি? আপনি এত রাতে আমার রুমে আসবেন? কেউ দেখলে কি ভাববে? সেটা তোমার সমস্যা, তাতে আমার কি? দেখুন স্যার, আমার ভুল হয়েছে, আপনার সাথে লাগা উচিত হয়নি। আপনি ইগো বজায় রাখার জন্য সব করতে রাজি। এখন আমি যাব না, এখানেই থাকবো। কি? স্যার প্লিজ প্লিজ, আপনি যান প্লিজ। তুমি কি আমার বউ না গার্লফ্রেন্ড যে আমি তোমার কথা শুনবো? আপনি যদি ভালো ভালোই না যান তো তো কি করবা শুনি? আমি চেঁচিয়ে সবাইকে ডাকবো আর বলবো আপনি আমার রুমে জোর করে ঢুকে এসেছেন। আমি বলবো তুমি আমায় ফোন করে আসতে বলেছো। আমার ফোন লিস্টটা দেখিয়ে দিব। আল্লাহ, কোন বিপদে ফেললে আমায়। আচ্ছা স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। কাব্য পা দোলাচ্ছিল। মেঘার কথায় রীতিমতো খুব উৎসাহের সঙ্গে এগিয়ে এসে বলল, যা বলবো তাই করবা? হ্যাঁ স্যার, তাই করব, বলেন। মেঘা কাব্যর হাত ধরে টেনে তুলল আর প্রায় ধাক্কাধাক্কি করে বেলকনিতে নিয়ে গেল। স্যার এখন আপনি যান প্লিজ স্যার। এমন ধাক্কা দিয়ে বের করছো কেন? ভালোবেসে তো বলতে পারো নাকি? মুখটা বাংলার পাঁচ করে বলল কথাটা। স্যার আপনি প্লিজ যান তো। কাব্য মেঘার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেঘার দিকে এগিয়ে আসলো। তারপর মেঘার হাত ধরে নিজের বুকের মধ্যে নিয়ে আসলো। কাব্যর বিহেভিয়ারে মেঘা অনেকটা শক, কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কাব্য আস্তে আস্তে নিজের গালের সাথে মেঘার গাল ছোয়ালো। মেঘার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কালো নীল শাড়ি আর হাত ভর্তি কাচের চুড়ি পরে আমার সামনে দাঁড়াবা, আর এটাই তোমার শাস্তি। কাব্য লক্ষ্য করলো মেঘা চুপটি করে দাঁড়িয়ে আছে। মেঘাকে ছেড়ে দিয়ে কাব্য ডেভিল টাইপের হাসি দিয়ে যেখান থেকে এসেছিল সেখান দিয়ে চলে গেল। মেঘা ঘরে এসে হাঁপ ছেড়ে বাঁচলো। না, কাল শনি আছে কপালে, এটা ভেবে আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল মেঘা। আজ মেঘা গাঢ় নীল রঙের শাড়িটা পরে নিল। কাব্যর কথা অনুযায়ী হাতে নীল কাচের চুড়ি পরে নিল। অদ্ভুত হলেও সত্যি,
প্রথমবার মেঘার কোনো ছেলের জন্য সাজতে ভালো লাগছে। কিছুই অবাধ্য অনুভূতি বেপরোয়া হয়ে উঠেছে। হালকা হাসি ঠোঁটের কোণে লেগে আছে মেঘার। হয়ে নিচে আসতেই আকাশ বলল, পুসপুস হতা হ্যাঁ। কি ব্যাপার? কিছুই না, তোমার কি ব্যাপার? আমার আবার কি ব্যাপার হবে? উপন্যাসের হিরোইন সেজে কোথায় পাড়ি জমাচ্ছ? কোথাও না, বাজে কথা বলা বন্ধ করো, অশিক্ষিত। আরে আমি চুপ কর। 2-4টা ধমক দিয়ে বাসা থেকে বের হলো মেঘা। অফিসে আসতে একটু লেট হয়ে গেল। ট্রাফিক জ্যামের জন্য লেট হয়েছে। অফিসে ঢুকতে কলিগ রিয়ান হাঁ করে তাকিয়ে আছে মেঘার দিকে। মেঘা তার সামনে গিয়ে তুড়ি মেরে বলল, কি হলো? তিনি বুকে হাত দিয়ে বলল, হাই, ঘায়েল করে দিচ্ছ তুমি আমায়। এইখানটাতে চিনচিন ব্যথা করছে তো। ও আচ্ছা, তাহলে আজকে ডাক্তারের কাছে যান। মেঘা কাব্যর কেবিনে ঢুকে দেখলো কাব্য রাগে প্রদীপের মতো জ্বলজ্বল করছে। মেঘা ভাবছে, এখন আমি আবার কি করলাম? এই লোকটা না আশ্চর্যজনক। ধ্যাত, যা করে করুক, ভালো ভালোই 2 দিন কেটে গেলে বাঁচি। ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে বসলো মেঘা। কাব্য রেগে গেলেও কিছুই বলছে না। অদ্ভুত নিজের মতো কাজ করে চলেছে। মেঘার আর কি, ও ওর কাজগুলো করে নিলে বাঁচে। ভার্সিটির বটতলায় আকাশ বসে আড্ডা দিচ্ছিল। নেহা আসতেই সে উঠে চলে যেতে লাগলো। নেহা পথ আগলে ধরলো। আকাশ, আমার কথাটা শোনো প্লিজ। না নেহা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না প্লিজ। আকাশ, ভাইয়া মেঘা আপুকে ভালোবাসে। তাতে কি? আমার বোন তো বাসে না। মানে আপু যাতে ভাইয়ার প্রেমে পড়ে তা তো তোমাকেই প্ল্যান করতে হবে। প্লিজ নেহা, আমি কিছুই পারবো না। প্লিজ তুমি আমার পিছু ছেড়ে দাও প্লিজ। আকাশের কথা না বাড়িয়ে চলে গেল। নেহা দাঁড়িয়ে থেকে আকাশের যাওয়ার পানে তাকিয়ে আছে। আজ এই আকাশটাকে চিনতে নেহার বড্ড কষ্ট হচ্ছে। কাজের মাঝে মনে হয় মেঘার বাধাস্বরূপ। মেঘার বেহায় ফোনটা ভ্যা ভ্যা করে উঠল। কাব্য মেঘার দিকে ভ্রু কুচকে তাকালো, আর একবার ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মেঘা ফোনটা হাতে নিয়ে বলল, কে? আরে মেঘা, আমি আহাদ বলছি। ও, ডাক্তার আপনি? হ্যাঁ বলুন। মেঘা, এখন একটু তোমার সময় হবে? কেন বলুন তো ডক্টর? আমার তোমার সাথে খুব প্রয়োজনীয় কথা ছিল। খুব প্রয়োজনীয় কি? হ্যাঁ মেঘা, খুব। আচ্ছা, আপনি কোথায় এখন? তোমার অফিস ক্যান্টিনে আছি। আচ্ছা, আমি আসছি, জাস্ট 5 মিনিট। মেঘা ফোন রাখে আর চোখে দেখলো কাব্য খুব মনোযোগ সহকারে এখন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মেঘা ফোনটা নিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে গেল। মেঘা আহাদের সামনে আসতেই আহাদ হা হয়ে তাকিয়ে আছে। মেঘা আজ এত সুন্দর লাগছে যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। বাঙালি মেয়েরা যত আধুনিক পোশাক আশাক পরুক না কেন, নারীকে তো সবসময় শাড়িতে অপরূপা অননা লাগে। মেঘা আহাদের সামনের চেয়ারে বসে পড়ল। বলুন ডক্টর, আমায় কেন ডেকেছেন? কিছু না। কিছুই না মানে? ফোনে বললেন আপনার অনেক প্রয়োজনীয় কথা আছে, এখনই বলতে হবে আপনাকে। তাই তো আমি কাজ ফেলে আপনার কাছে আসলাম। আমার জন্য এসো। হ্যাঁ, আপনার জন্য। মেঘা, তোমায় আজ অনেক সুন্দর লাগছে, যা বর্ণনা করার ভাষা পাচ্ছি না। ধন্যবাদ ডক্টর। আসলে মেঘা, আমার না একটা সমস্যা হচ্ছে। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে সমস্যাটা হচ্ছে আমার। কি ধরনের সমস্যা বলুন তো? তোমাকে দেখলে আমার বুকের মধ্যে প্রচন্ডভাবে ব্যথা অনুভব করি। মেঘা আহাদকে কিছুই বলতে যাবে, তখন কোথা থেকে কাব্য এসে মেঘার হাত ধরে হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। ডক্টর আহাদ ব্যাপারটা বুঝতে পারছেন না। মেঘা শুধু বলছে, স্যার ছাড়ুন, আমার হাতে লাগছে, প্লিজ ছাড়ুন স্যার। কাব্য মেঘার কোনো কথা না শুনে মেঘাকে টেনে গাড়িতে তুলল। তারপর সোজা নিজের বাসায় নিজের রুমে এনে মেঘাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। কাব্যর ঘরে থাকা জলপরি শোপিসটা ফ্লোরে আছড়ে ফেলে দিল। মুহূর্তে বিকট শব্দে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল শোপিসটা। কাব্য মেঘার বাহুতে হাত দিয়ে টেনে তুলল। এত শক্ত করে ধরছে, বোধহয় তার উদ্দেশ্য হাড়গুলো গুঁড়া পাউডার করা। আর বলল, এই মেয়ে, তোমার কত ছেলে লাগে বলো বলো? অফিসে ওই রিয়ানের সাথে গায়ে পড়ে হেসে কথা বলছিলে, তারপর ওই হাড়ের ডক্টর আহাদের সাথে। ছি! স্যার ছাড়ুন আমায়, আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে কথা বলবো, আপনার কি? আমার কি? কাব্য মেঘাকে ছেড়ে দিয়ে নিজের চুলগুলো শক্ত করে ধরলো। পাগলের মতো এদিক ওদিক করছে। আমার কি? ওকে মেঘা, তুমি দেখো আমার কি, বলে কাব্য চলে গেল। দরজাটা পিছন থেকে লক করে দিয়ে গেল। মেঘা দরজা খটখট করছে আর বলছে, স্যার দরজা খুলুন প্লিজ স্যার। তখনই অনেকক্ষণ থেকে একটা বদ্ধ রুমে বসে আছে মেঘা। মেঘাকে কেন এভাবে তুলে আনলো সেটা একমাত্র কাব্যই জানে। কি চলছে ওর মাথায় তাও বোঝা অনেক মুশকিল মেঘার। মেঘা ভাবছে, আমায় এমন ভাবে তুলে আনলো, জানি আমি তার বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি। ওনার ব্যবহার অনেক অদ্ভুত ঠেকছে, কিসের জন্য তা বোঝা মুশকিল, নেহি নামুনকিন। হ্যাঁ, এখন আমি কি করি? আমার ফোনটা তো ক্যাফেটেরিয়ায় ফেলে এসেছি। ইস, কাজের সময় কোনো কিছুই আমি হাতের কাছে পাই না।
এখন ইচ্ছে করছে বেলকনি থেকে লাফিয়ে পড়ি। লাফিয়ে পড়ার পর আমার ঠিক কতটা ব্যথা লাগবে তা যদি আগে থেকে জানতে পারতাম তাহলে লাফ দিয়ে দেখা যেত। হাজারো চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা সময় কাটছে মেঘার। পাক্কা 2 ঘন্টা পর দরজা খোলার শব্দ পেয়ে প্রায় দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়াতেই মেঘা অবাক হয়ে থমকে দাঁড়ালো। মেঘার সামনে মেঘার মা দাঁড়িয়ে আছে। মেঘার মা এসে হাসি মুখে মেঘাকে জড়িয়ে ধরল। মেঘা কিছুই বুঝতে পারছে না এখানে ওকে জোর করে তুলে নিয়ে আসা হয়েছে, আর ওর মা খুশি হয়ে রীতিমতো দাঁত কেলিয়ে হাসছে। কি এমন হলো? মেঘার মা আসার সাথে সাথে কাজের লোকটা এসে ঘরটা পরিষ্কার করে দিয়ে গেল। মেঘার মা ওকে বলল, ছি ছি মেঘা, তুই এই শোপিসটা ভেঙে ফেলেছিস। সবাই দেখলে কি ভাববে বলতো? কি বলছে কি মা? আমি ভেঙেছি? আমার কি মাথা খারাপ অন্য রুমের জিনিস ভাঙতে যাব? মেঘা ওর মাকে কিছুই বলতে যাবে, ওর মা মেঘাকে থামিয়ে দিয়ে নিজে বলল, আজ তোকে অনেক মিষ্টি লাগছে। আসলে মন থেকে এই দিনটা দেখার জন্য অনেক আশা করেছিলাম। প্রতিটা মায়ের এই স্বপ্নটা মনের মধ্যে লালন পালন করে আজ সত্যি আমার গর্ব হচ্ছে। তুই আমাদের মতামতকে সম্মান করেছিস। ধুর, কি করেছি আমি সেটাই তো আমায় কেউ বলো। আমায় তো কোনো কথা বলতে দিচ্ছ না। আমি মনে মনে বকবক করে যাচ্ছি আর মা আমার সাথে বকবক করছে। কিছুক্ষণ পর ওদের রুমে একজন মধ্যবয়স্ক লোক এসে ঢুকলো। তিনি মেঘাদের ঠিক পাশে বসে কিসব বলতে শুরু করলেন। যখন উনি বললেন, বলুন মা কবুল, তখন বুঝলো উনি মেঘার বিয়ে পড়াচ্ছেন। মেঘার মাথা আকাশ ভেঙে পড়লো। এখানে হচ্ছে কি? সবকিছুরই চাপে পড়ে আর মেঘার মায়ের মুখের হাসি দেখে মেঘার মুখ দিয়ে কবুল কথাটা বের হয়ে গেল। কাজী সাহেব তার খাতাপত্র গুছিয়ে চলে গেল আর মেঘার মা খুশিতে গদগদ হয়ে ওর কপালে চুমু খেয়ে নিচে চলে গেল। মনে অজান্তে এক ফোঁটা নোনা জল চোখ বেয়ে পড়ছে মেঘার। উঠে দাঁড়িয়ে জানালার কাছে দাঁড়ালো মেঘা। কারো হাতের স্পর্শ বিরক্ত হয়ে পিছনে ঘুরে দেখলো আকাশ। বিরক্ত নিয়ে বলল, মেঘা কি চাই তোর? কিছুই না। তো জানা। না, যাব না। কি হয়েছে আপু? এসব কি হচ্ছে ভাই? আমি কিছুই বুঝতে পারছি না। আপু সত্যি তুমি কিছুই জানো না? না। তো শুনো, এই 2 ঘন্টা আগে কাব্যর ভাইয়ের মাকে ফোন দেয় আর বলে তাদের বাড়ি মানে এখানে চলে আসতে। কাব্য ভাইয়া নাকি তোমায় বিয়ে করতে রাজি আর তুমি নাকি তাতে মত দিয়েছো। তাই মা খুশিতে গদগদ হয়ে আমায় ধরে এখানে নিয়ে আসলো। তোমাদের মতো যদি আবার চেঞ্জ হয়, তাই 2 ঘন্টার মধ্যে কাজী ডেকে ঘরোয়াভাবে তোমাদের বিয়ে দিয়ে দেওয়া হলো। এইসব আমি তো কিছুই জানি না। আমি এত জানি না, কিন্তু আপু একটা কথা বলো, সত্যি কি তোমার মনের মধ্যে কাব্য ভাইকে নিয়ে কোনো অনুভূতি নেই? আকাশের কথায় মেঘা চুপ হয়ে গেল। ঘুরে তাকালো বাহিরের আকাশটার দিকে। সত্যি কি নেই কোনো অনুভূতি? যদি নাই থাকতো তাহলে উনি এত কাছে আসলে আমার অনুভূতিগুলো বেপরোয়া হয়ে উঠে কেন? আর আজ তার জন্য এত সাজ আমি কেন করছি? শুধুমাত্র তার শাস্তি থেকে মুক্তি পাবো বলে নাকি? আমি তাকে ভালোবেসে ফেলেছি। ইস, আমি মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম কত বড় ডাফার আমি। উনি আমায় ভালোবাসেন বলে। অফিসের ইয়ান ডক্টর আহাদ কাউকে সহ্য করতে পারছিলেন না। তার অবাধ্য অনুভূতিগুলো আমায় কখন থেকে বোঝানোর চেষ্টায় উঠে পড়েছিল। ভালোবাসে সে, ভালোবাসে। আমি মুচকি হাসলাম নিজের অজান্তেই। ঠোঁটের কোণে হাসি চলে আসলো। এসব ভাবছে মেঘা আর মা কোথায়? নিচে। চল। মেঘা আর আকাশ 2 ভাই বোন নিচে গেল। সেখানে মেঘার মা আর কাব্যর মা বসে গল্প করছে। পাশের সোফায় কাব্য বসে ফোনে কি জানি ঘাটাঘাটি করছে। মেঘা যে এসেছে তার দিকে তার কোনো খেয়ালই নেই। অপর পাশে দেখলো নেহা দাঁড়িয়ে আছে। মেঘা কাব্যর সামনে সোফায় গিয়ে বসে পড়ল। সোফার হাতলে গা এলিয়ে বসলো আকাশ। মেঘার মা আর কাব্যর মার গল্প শুনতে লাগলো। তারা হেসে হেসে কথা বলছে। দেখ বান্ধবী, আমাদের ছোটবেলার স্বপ্ন ছিল আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিব। আজ দেখ পূরণ হয়ে গেল। হ্যাঁ রে, আমাদের স্বপ্ন যে বাস্তব হবে তা ভাবতে পারিনি। 2 জন পুরানো কালের বান্ধবী যখন একসাথে হয় তখন হাজার গল্পের ঝুড়ি খুলে বসে। আকাশ মেঘার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, আপু 1 ঘন্টা হয়ে গেল, সে কখনো থেকে শুনেছি একটু রেস্ট দিলে হয় না বল? মেঘা হাসি চেপে আকাশের পিঠে আস্তে করে থাপ্পড় দিল। তাতে কাব্য আর চোখে মেঘার দিকে তাকালো, আবার চোখ নামিয়ে যা করছিল তাতে ব্যস্ত হয়ে পড়ল। তার এমন বিহেভিয়ারে মেঘার মনে হচ্ছে তিনি ভাব দেখাচ্ছেন মেঘার প্রতি। হুট করে কাব্যর বোন বলল, মা, আমি তোমায় কিছু বলতে চাই। পরে শুনবো। মা, এখনই শুনতে হবে। আর মা, আমি আকাশকে ভালোবাসি। আকাশও আমায় ভালোবাসে। আমি আকাশকে ছাড়া কাউকে বিয়ে করব না। মেঘা বসা থেকে উঠে দাঁড়ালো। আকাশের দিকে অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে দিল মেঘা। আকাশ ভয় চুপসে আছে। কাব্যর মা আর মেঘার মা হা 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 করে হেসে উঠল। তোমরা যে 2 বছর ধরে রিলেশন আছো তা আমি আর তোমার মা আগে থেকে জানতাম।
কিন্তু প্রকাশ কিছুই করেনি। দেখো মা, আমার ছেলের তো এখনো নিজের পায়ে দাঁড়াতে কিছুই সময়ের প্রয়োজন, তাই এই বিষয় নিয়ে আমরা তেমন ভাবিনি। সময় আসলে গুরুত্ব দিয়ে দেখবো ভেবেছিলাম। আর আমি কিন্তু আগে থেকে মেঘাকে বাড়ির বউ করার প্ল্যান করেছিলাম। নেহা, সেটা তুই আর আকাশ শুধু হেল্প করেছিস। নেহা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর মেঘা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলছে, ওরে মির্জাফর, তাহলে তুই তোর কি করে বাসায় গেলে বুঝবি। আকাশ কিছুই বলছে না, কাঁচুমচু হয়ে দাঁড়িয়ে আছে। মেঘা ওর মাকে বলল, মা এখন বাসায় যাওয়া যাক। মেঘার কথায় মেঘার মা কাব্য এমনভাবে তাকালো জানি মেঘা কি না কি বলে দিয়েছে। মা, আমার একটু মানিয়ে নিতে সময় লাগবে, যদি সেই সময়টা তোমরা আমায় দিতে। তুমি তো জানো মা, এই 19 বছরে আমি কখনো কোথাও গিয়ে এক রাত থাকিনি, তাহলে এখন কিভাবে ভাবতে পারছো? মা, তুমি নেও, যত সময় নিবা নেও, আস্তে আস্তে তুমি সব গুছিয়ে নিতে পারবা। ওকে মেঘা, যতদিন ইচ্ছা তুমি সময় নাও, আমার কোনো সমস্যা নেই, আর কোনো তাড়াহুড়া নেই বলে কাব্য ফোনটা কানে নিয়ে কারোর সাথে কথা বলতে বলতে চলে গেল। মেঘা তার ব্যবহারে কেন জানি অনেক কষ্ট পেল। কেন পেল, কিসের জন্য পেল তাও জানে না। 1 মিনিট না দাঁড়িয়ে একরাশ অভিমান নিয়ে বাসায় চলে আসলো মেঘা। মেঘার সামনে আকাশ চুপচাপ বসে আছে, ওর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তুই তো মির্জাফর পদবী কি ফেল করলি? তোর কি শাস্তি হওয়া উচিত? আপু, আমি তো প্রেম করেছি, চুরি তো করিনি বল। বাবা, কি আর শাহিরি! হ্যাঁ বাচ্চা ছেলেকে এভাবে ভয় দেখাচ্ছিস কেন? ভাই, তুই বাচ্চা। তো সব লোক রাজি তো কেয়া করেগা কাজী। এই আগে ফাইনাল পরীক্ষাটা দে, ফেল করলে বাসা থেকে বের করে দিবেই, সাথে নেহা। ফুর! ইস, আমি নেহার সাথে অনেক বাজে বিহেভ করছি, ওর কাছে সরি বলতে হবে। আকাশ ফোনটা হাতেই নিজের রুমে চলে গেল। নেহা ফোন ধরে বিরক্ত কণ্ঠে বলল, কি হয়েছে বলো? নেহা, আমায় ক্ষমা করে দাও প্লিজ। নেহা প্লিজ। না, আমি তোমায় ক্ষমা করে দেব না। কিসের জন্য দেব? তুমি তো আমায় ভালোবাসো না। আমি তোমায় ভালোবাসি তো। না, বাসো না, তাই আমাদের মাঝে আর কিছুই হবে না। আচ্ছা, আমায় বর্ষা তোমার ডিপার্টমেন্টের মেয়েটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে ভাবছি। এই সোজা ব্লক করব। তুই শুধু অন্য মেয়ের দিকে তাকালে না, তোর অবস্থা আমি খারাপ করে দিব। আমি তোমাকে অনেক ভালোবাসি নেহা। আমিও। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। মেঘাও নিজের রুমে শুয়ে আছে, কিন্তু একটু শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে অন্য কোথাও গিয়ে ঘুমাতে, কিন্তু কোথায়? ফোনটা হাতে নিয়ে চেক করলো, নো মেসেজ, নো কল। মনটা দ্বিগুণ খারাপ হয়ে গেল মেঘার। মেঘা ফোনটা হাতে নিয়ে কাব্যর মেসেজ কলের জন্য অপেক্ষা করছে। রাত 11:30, তবু কাব্যর ফোন বা মেসেজ কিছুই পেল না। এখন মেঘার প্লে লিস্টে স্যাড গানটা দিয়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। ফোনটা রেখে আস্তে আস্তে ঘুমানোর দিকে মনোযোগ দিল মেঘা। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল মেঘা। ঘুমের মধ্যে অনুভব করলো কেউ ওকে তার বুকের মধ্যে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার ছোঁয়া মেঘার অনেক পুরনো। তার বুকের মধ্যে মুখ গুজে অভিমানী সুর নিয়ে বলল, আপনি এখানে? আমার বউটার ঘুম ভেঙেছে তাহলে? আপনি এখানে কি করছেন? বউ যদি বাপের বাড়ি থাকে, আমি আর কিভাবে অন্য কোথায় থাকতে পারি? হয়েছে হয়েছে, এত ভালোবাসা নামায় তো আসতে দিলেন কেন? বোঝার জন্য। কি বোঝার জন্য? তুমি আমায় ভালোবাসো কিনা? কি বুঝলেন? অনেক ভালোবাসো তুমি আমায়। ছাইবাসী। সত্যি? আচ্ছা, আমি এখনই চলে যাচ্ছি। কোথায় যাবেন? বাসায়। তুমি তো আমায় ভালোবাসো না। মেঘা কাব্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। না, আপনি কোথাও যাবেন না। কেন? আমার সাথে থাকবেন তাই। কাব্য মেঘাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। হুট করে মেঘা কাব্যর বুক থেকে উঠে বলল, এখন আপনি আমার 20 টাকাটা দিয়ে দিবেন? না, দিব না। কেন? এই 20 টাকার জন্য তুমি আমার বউ হতে এত লেট করলা, আর এর মাঝে ওই হাড়ের ডক্টর ঢুকে যাচ্ছিল। আহার, অনেক কিউট কিন্তু। এত কিউট তার কাছে যাও। মেঘা পিছন থেকে জড়িয়ে ধরে কাব্যকে। আমার বর অনেক বেশি কিউট। হইছে, আর বলতে হবে না। কাব্য মেঘার দিকে ঘুরে মেঘার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো আর শক্ত করে মেঘাকে জড়িয়ে ধরলো। এক ভালোবাসার গল্প শুরু করতে চায় তারা, যেখানে তারা দুইজন শুধু দুজনের হবে আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাবে।